সবাইকে। আজ আমরা ওই জিআই সিস্টেম এবং নার্ভাস সিস্টেম নিয়ে যেটা পড়িয়েছিলাম, দুটো টপিক, তার থেকে কোশ্চেন অ্যান্সার ডিসকাস করব। ঠিক আছে? তোমরা আগের ক্লাসে বলেছিলে যে ম্যাডাম দুটো বড় চ্যাপ্টার হয়ে গেল, তো কোশ্চেন অ্যান্সার করালে ভালো হতো। তো আজকের ক্লাসটা কোশ্চেন অ্যান্সার আমরা একটু আলোচনা করে নেবো। ঠিক আছে? আমি বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন নেওয়ার চেষ্টা করেছি, বাট যেহেতু মানে আমার সিলেবাস কভার করাই অ্যাকচুয়ালি পড়াতে বলা হয়েছিল। ঠিক আছে? মানে সিলেবাসটা কভার করতে অ্যাকচুয়ালি আমি ঠিকঠাক ভাবে প্রিপেয়ার করে রেখেছিলাম, কোশ্চেন সেরকম ভাবে প্রিপেয়ার করা হয়নি। তো মোটামুটি আমি বিভিন্ন জায়গা থেকে যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো আসে ঘুরিয়ে ফিরিয়ে সেরকম করেছি। বাট স্টিল যেহেতু দুটো চ্যাপ্টারই ভীষণ ব্রড এবং বড়, তো সেই ক্ষেত্রে অনেক কোশ্চেন কিন্তু আরো অ্যাড করা যাবে যদি সময় থাকে। ঠিক আছে? তোমরা বারবার রিপিটেডলি রিকোয়েস্ট করছিল বলে আমি এটা করলাম। যদি আমার সিলেবাস শেষ হওয়ার পর যদি সময় থাকে, তখন আমি মানে অবশ্যই আমি কোশ্চেন অ্যান্সার তোমাদেরকে যতটা সম্ভব ম্যাক্স টু ম্যাক্স, যে কোশ্চেনটা মানে পড়বে না বা যে কোশ্চেনটা পড়ার কোনো চান্স নেই সেটা, এবং যে কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা, তো আমি ডিসকাস করে দেবো। কিন্তু আমার মেন যেটা হচ্ছে ইন্টেনশন বা মেন মোটো গোল যেটা, সেটা হচ্ছে সিলেবাস কমপ্লিট করা। তোমরা সবাই জানো যে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি আর এমএসএনটা ভীষণ বড় একটা মানে ব্রড এরিয়া। তো সেক্ষেত্রে সিলেবাস কভার করাটা কিন্তু একটা 3 মাসের মধ্যে একটা চাপের ব্যাপার। ঠিক আছে? তো আমি সিলেবাসটা আগে কভার করে নিই, তারপরে তোমাদের কোশ্চেন অ্যান্সার তখন করা যাবে। ঠিক আছে? মাঝে মাঝে বড় চ্যাপ্টার গুলো যেগুলো আছে, যেমন টাফ চ্যাপ্টার গুলো এবং বড় চ্যাপ্টার গুলো, তো সেক্ষেত্রে আমি চেষ্টা করবো যে একটা যেন ক্লাস নিয়ে নেওয়া যায়। কিন্তু তোমাদের কোশ্চেন অ্যান্সার সেই রকম ভাবে কিন্তু হবে না। ঠিক আছে? মানে কভার না, পুরো সিলেবাসটা কিন্তু কোশ্চেন অ্যান্সার কভার হবে না। আমি সিলেবাসটা কভার করার পরেই কিন্তু ম্যাক্স টু ম্যাক্স কোশ্চেন অ্যান্সার দিতে পারবো তোমাদেরকে। হ্যাঁ, তো স্ক্রিন দেখা যাচ্ছে সবার? আমার কথা শোনা যাচ্ছে? তো in which condition distal pulse is preferred rather than apical pulse? এই কোশ্চেনটার অ্যান্সার কেউ বলতে পারবে? কি হবে? তোমরা কি সার্চ করে দেখে নিচ্ছ? আমি কিন্তু এক্সপ্লেন করতে বলবো। কেন হচ্ছে এক্সপ্লেন করতে বলবো, যে যে কোশ্চেনের অ্যান্সার দিচ্ছ। In which condition distal pulse is preferred rather than apical pulse? তো অ্যান্সার ইজ বি। ঠিক আছে? অ্যান্সার ইজ বি, শক। কনসেপ্ট হচ্ছে সাইট অফ পালস ইনক্লুড টেম্পোরাল, ক্যারোটিড, অ্যাপিক্যাল, রেডিয়াল, আলনার, ব্র্যাকিয়াল, ফিমোরাল, টিবিয়াল, পপ্লিটিয়াল, পোস্টেরিয়াল লিবিয়াল এবং ডরসালিস পেডিস। আমরা এখান থেকে হচ্ছে পালসটা চেক করি। ঠিক আছে? এই যে জায়গাগুলো আছে সেগুলো হচ্ছে পালস চেক করার জায়গা। ঠিক আছে? এরপর হচ্ছে আমাদের এখানে কি বলেছে, ইন হুইচ কন্ডিশন ডিস্টাল পালস ইজ প্রেফার্ড রাদার দেন অ্যাপিক্যাল পালস। কার ক্ষেত্রে ডিস্টাল পালসটা হচ্ছে প্রেফার করা হয় অ্যাপিক্যাল মানে অ্যাপিক্যাল পালসের থেকে। ঠিক আছে? সেটা হচ্ছে শক। শক কেন হচ্ছে? কার্ডিওজেনিক শক আমরা কত রকমের পাই? কার্ডিওজেনিক, নিউরোজেনিক, সেপটিক, অ্যানাফাইলেকটিক এবং হাইপোভলিমিক। ঠিক আছে? এই 5 রকমের শক পেয়ে থাকি। ঠিক আছে? এটা মেইনলি ব্লাড এবং কার্ডিওভাস্কুলার রিলেটেড কোশ্চেন। ঠিক আছে? যেহেতু তোমাদের ব্লাড পড়ানো হয়েছে, সেই কারণে আমি এটা হচ্ছে কি তোমাদের পড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, তো সেটা হচ্ছে যে তোমার কার্ডিওজেনিক যে শকটা হচ্ছে, সেখানে হচ্ছে the shock is due to cardiac related disorders like myocardial infarction, কার্ডিওজেনিক। আর নিউরোজেনিক হচ্ছে ডিউ টু নিউরোলজিক্যাল ইম্পায়ারমেন্ট, সেপটিক হচ্ছে শক ডিউ টু ইনফেকশন, এবং অ্যানাফাইলেকটিক শক
ডিউ টু অ্যাবনর্মাল ইমিউন রেসপন্স, ঠিক আছে। আর হাইপোভলিমিক শক হচ্ছে ডিউ টু রিডিউস ফ্লুইড ভলিউম। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে শকটা হচ্ছে যেহেতু তোমার যেহেতু এটা হচ্ছে এই ক্ষেত্রে কার্ডিওজেনিক শক বা নিউরোজেনিক শক বা যে কোনো শক হলো, সেক্ষেত্রে তোমার অ্যাপিকাল পালসের থেকে ডিস্টাল পালসটা বেশি প্রেফার করা হয়, কারণ অ্যাপিকাল পালসটা তখন পাওয়া যায় না, ঠিক আছে। শকের ক্ষেত্রে অ্যাপিকাল পালসটা পাওয়া যাচ্ছে না, আমরা তখন ডিস্টাল পালসটা এই জন্য পাচ্ছি। লিখে রাখতে পারো, কিন্তু যে ইনফরমেশন গুলো আছে ওগুলো অনেকটা করে আছে, তোমরা কি অতটা লিখে রাখতে পারবে? ট্রাই করো লিখে রাখার। আচ্ছা, এবার এটা তো আমার আনসারটা দেখিয়ে দিয়েছি। আমাকে একটা কথা বলো তো, মানে তোমাদেরকে কিরকম ভাবে কোশ্চেন আনসার করালে মানে সুবিধা হবে? কারণ আমি যেহেতু কোশ্চেন আনসার করাবার জন্য কিছু প্রিপেয়ার করিনি তোমাদেরকে, তো তোমাদের সাজেশন চাইছি যে অ্যান্সার না দেখি, অবশ্যই অ্যান্সার না দেখি মানে আহ তো এখানে আছে দেখো, পেশেন্ট ইন এমার্জেন্সি ডিপার্টমেন্ট ডায়াগনোজ টু হ্যাভ ফ্লুইড অ্যান্ড এয়ার প্রেজেন্ট ইন লাংস, ঠিক আছে। ফ্লুইড অ্যান্ড এয়ার প্রেজেন্ট লাংসে আছে, এটা রেসপিরেটরি থেকে, রেসপিরেটরি যেহেতু আমাদের কভার হয়ে গেছে, তো রেসপিরেটরি থেকেও এই কোশ্চেনটা পেলাম, তো দিয়ে দিলাম। তো ডায়াগনোজ টু হ্যাভ ফ্লুইড অ্যান্ড এয়ার প্রেজেন্ট ইন লাং, what is the what is the above mentioned condition known as? ফ্লুইড এবং এয়ার যেখানে থাকছে লাংসের মধ্যে, সেখানে হচ্ছে যে তোমার সেই কন্ডিশনটাকে কি বলছে, ঠিক আছে। সেই কন্ডিশনটাকে কি বলছে, সেই কন্ডিশনটাকে কি বলছে, হিমোথোরাক্স নাকি হাইড্রো নিউমোথোরাক্স নাকি হিমোনিউমোথোরাক্স নাকি নিউমোথোরাক্স? এখানে অ্যান্সার হবে, আমরা দেখতেই পাচ্ছি, দুই, ঠিক আছে, হাইড্রো নিউমোথোরাক্স। হিমোথোরাক্স, হিমোথোরাক্স অর্থাৎ হিমোথোরাক্স মানে জানা আছে কারো? তোমরা কি আওয়াজ পাচ্ছ? হুম, ওয়েট ওয়েট, 1 মিনিট ওয়েট করে দাও, হ্যাঁ। সরি, তো হিমোথোরাক্স হচ্ছে যে তোমার ব্লাড ইন লাংস, ঠিক আছে। হিমোথোরাক্সটা হচ্ছে যখন ব্লাড অ্যাকুমুলেশন হচ্ছে। আজ শুধু কোশ্চেন ধরবো, কোনো ক্লাস হবে না, হ্যাঁ। তো আর হাইড্রোথোরাক্স দেখতে পাচ্ছি এখানে লেখা আছে, হাইড্রোথোরাক্স হচ্ছে লাংস ফিল্ড উইথ ওয়াটার, কার্ডিয়াক ফেলিওর ক্যান কজ দিস, ঠিক আছে। লাংসটা যখন শুধু ওয়াটার থাকছে তখন সেটাকে হাইড্রোথোরাক্স বলা হচ্ছে। আর হাইড্রোনিউমোথোরাক্স কখন বলা হচ্ছে, ব্লান্ট অর পেনিট্রেটিং ইনজুরিজ ড্যামেজ লাং ক্যান লিড টু দিস কন্ডিশন, ঠিক আছে। আর পিপল মে এক্সপিরিয়েন্স পেন ইন চেস্ট, শর্টনেস অফ ব্রিথ আর কাফিং, শর্টনেস অফ ব্রিথ অ্যান্ড কাফিং, ঠিক আছে। হাইড্রোনিউমোথোরাক্সে কি হচ্ছে,
হাইড্রোনিউমোথোরাক্সে কি হচ্ছে, ফ্লুইডটা বেশি থাকছে এয়ারের থেকে, এয়ারও থাকছে সামটাইমস, বাট ফ্লুইডটা হচ্ছে এয়ারের থেকে বেশি থাকছে, ঠিক আছে, হাইড্রোনিউমোথোরাক্সে। ডান। এরপর আমি দেখলাম যে এখান থেকে তোমাদের অ্যানাটমি ফিজিওলজিটা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল এবং হেপাটোবিলিয়ারি সিস্টেম থেকে আছে। তো এই কোশ্চেন গুলো কয়েকটা, কেউ কিন্তু চিটিং করবে না, অ্যাটলিস্ট লয়াল থেকে মানে কোশ্চেন অ্যান্সার গুলো ডিসকাস করে, ঠিক আছে। অনেকের কাছে টার্গেট হাই আছে আমি জানি। তো gallbladder is located in gallbladder is located in A. Gallbladder is located in upper right part of abdomen. Gallbladder is located in upper right part of abdomen, naki on right side of liver, naki on the left side of liver, naki below the liver. So gallbladder is located in upper right part of the abdomen. আপার বিলো দ্য লিভার কি করে হবে, আপার আপার রাইট পার্ট অফ দ্য অ্যাবডোমেন হবে। গল ব্লাডারের ইয়েটা কি বলেছিলাম, কোয়াড্রেন্ট গুলো কি বলেছিলাম, পেটের কোয়াড্রেন্ট গুলো, অ্যাবডোমিনাল কোয়াড্রেন্ট গুলো কি বলেছিলাম, 9টা কোয়াড্রেন্ট আছে। আচ্ছা, কিন্তু এখানে কিন্তু অ্যান্সার দেওয়া আছে বিলো দ্য লিভার, ঠিক আছে, বিলো দ্য লিভার। আপার রাইট পার্ট অফ দ্য অ্যাবডোমেনে আমরা দেখেছিলাম যে গল ব্লাডার সিচুয়েটেড আছে, কিন্তু পসিবলি এটা হচ্ছে যে তোমার মোর প্রমিনেন্ট হচ্ছে যে লিভারের নিচে যেহেতু আছে, সেটা মোর প্রমিনেন্ট হচ্ছে বলে এখানে বিলো দ্য লিভার কিন্তু অ্যান্সার আছে দেওয়া, ঠিক আছে। মধুশ্রী বলো তো বিলো দ্য লিভার কেন হলো? মধুশ্রী, আমি মাইক অ্যালাউ করেছি। মধুশ্রী, বিলো দ্য লিভার কেন হলো? মূল প্রমিনেন্ট মানে বিলো দা লিভার বলেই আমি ওটা বিলো দা লিভার বলেছিলাম। আর আগে মানে টার্গেট হাইটটা একবার পড়েছিলাম, ওই জন্য আমি ডি অপশনটা বলেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটাই ব্যাপার, কিন্তু এটা কিন্তু রাইট আপার রাইট পার্ট অফ দ্য অ্যাবডোমেনও কিন্তু হবে, ঠিক আছে। কারণ তোমরা ওইখানে অ্যাবডোমিনাল কোয়াড্রেন্ট যাদের কাছে টার্গেট হাই আছে, তারা এখানে কোয়াড্রেন্ট গুলো দেখো, বা কোয়াড্রেন্ট বলে অ্যাবডোমিনাল কোয়াড্রেন্ট বলে সার্চ করলে দেখতে পাবে রাইট রাইট হাইপোকন্ড্রিয়াক যে ইয়েটা আছে, জায়গাটা আছে, সেখানে কিন্তু আপার রাইট পার্ট অফ দ্য অ্যাবডোমেনটা প্রমিনেন্ট হচ্ছে, কিন্তু এটা লিভারের নিচের পোর্শনটায় আছে বলে এটাকে হচ্ছে যে তোমার মোর প্রমিনেন্ট হচ্ছে। আর গল ব্লাডারটা যেখানে আছে না, রাইট আপার কোয়াড্রেন্ট, যেটা হাইপোকন্ড্রিয়াক যে কোয়াড্রেন্টটা আছে, সেটা মানে গল ব্লাডারের যে ক্যানালটা চলে গেছে, গল ব্লাডারের যে ইয়েটা, সেটা কিন্তু এপিগ্যাস্ট্রিক রিজিয়নেও সামটাইমস তোমার খানিকটা এপিগ্যাস্ট্রিক রিজিয়নেও চলে গেছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে অতটা প্রমিনেন্ট হচ্ছে না বলে এখানে অ্যান্সার দিয়েছে বিলো দ্য লিভার, ঠিক আছে। বোঝা গেছে? আচ্ছা, এবার আসছি
which of this part is in the digestive system constitute the gastrointestinal or alimentary tract? হ্যাঁ, এটা সবাই অ্যান্সার ঠিক দিয়েছে। এটা হচ্ছে যে অ্যানাল ক্যানাল। স্যালাইভারি গ্ল্যান্ডস আছে, গল ব্লাডার আছে, প্যানক্রিয়াস এবং অ্যানাল ক্যানাল। এর মধ্যে অ্যানাল ক্যানাল। আগের অ্যান্সারটা ওটাই হবে, বিলো দ্য লিভার। এখানে আরেকবার তো তোমাদেরকে ছবি তুলে আমি দেখাতে পারছি না, 1 মিনিট ওয়েট করো। এখানে দেখো কোয়াড্রেন্ট গুলোর মধ্যে, ঠিক আছে, এই যে কোয়াড্রেন্ট গুলো আছে এখানে দেখো, এই যে এটা হচ্ছে গল ব্লাডার, ঠিক আছে। আমরা যেটা ফার্স্ট অপশনের মধ্যে আছে সেটা রাইট হাইপোকন্ড্রিয়াকে হচ্ছে মেনশন করছে, বাট কি না, যেহেতু গল ব্লাডারটা মোটামুটি এপিগ্যাস্ট্রিক রিজিয়নেও খানিকটা চলে যাচ্ছে, তাই আমরা এটাকে প্রমিনেন্ট হিসেবে নিতে পারছি না, ঠিক আছে। গল ব্লাডারের ইয়েটা প্রমিনেন্ট হিসেবে নিতে পারছি না। আর যেটা বিলো দা লিভার আছে সেটা কিন্তু একদম প্রমিনেন্ট, দেখো লিভারটা পুরোটাই ওকে কিন্তু কভার করে আছে, ঠিক আছে, লিভারটা পুরোটা ওকে কিন্তু কভার করে আছে। তাহলে বিলো দা লিভার ওই জন্য প্রমিনেন্ট হচ্ছে, মোর প্রমিনেন্ট হচ্ছে বিলো দা লিভার। আচ্ছা, এরপর আসছি, the flow of pancreatic juice into the abdomen is controlled by the flow of pancreatic juice into the abdomen is controlled by the ampulla or Vater, ampulla of Vater, B option B duct of Winsung, C option হচ্ছে sphincter of Oddi, D হচ্ছে pyloric antrum। অ্যান্সার, এটার অ্যান্সার হবে স্ফিংটার অফ ওডি। এটার অ্যান্সার হচ্ছে স্ফিংটার অফ ওডি। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আসছি। All the following enzymes are secreted by gastrointestinal system except, all the following enzymes are secreted by gastrointestinal system except ptyalin, pepsinogen, gastric lipase, angiotensin। আচ্ছা, সবাই বলছে অ্যাঞ্জিওটেনসিন। তো অ্যাঞ্জিওটেনসিনটা কি? অ্যাঞ্জিওটেনসিন ইজ দ্য রাইট অ্যান্সার, বাট অ্যাঞ্জিওটেনসিনটা কি? কারো জানা আছে অ্যাঞ্জিওটেনসিন কোথা থেকে খরিত হয়? রেনিন অ্যাঞ্জিওটেনসিন হচ্ছে, কিডনিতে পড়াবো অবশ্যই। এটা রেনিন অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম বলে আমরা সবাই শুনে থাকি এই টার্মটা। তো অ্যাঞ্জিওটেনসিন হচ্ছে ব্লাডের মধ্যে মেইনলি থাকে।
এই জিনিসটা, ঠিক আছে, যেটা হচ্ছে কিডনির মধ্যে দিয়ে ফিল্ট্রেশন হয় এবং রেনিন অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম হিসেবে কাজ করে। তো এটা হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেমের পার্ট নয়, ঠিক আছে, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেম থেকে হচ্ছে যে ক্ষরিত হয় না। বোঝা গেছে? আচ্ছা, আমাদের টাইলিন কোথা থেকে ক্ষরিত হয়? মাউথ, হ্যাঁ, সালাইভা। পেপসিনোজেন কোথা থেকে ক্ষরিত হয়? পেপসিনোজেন কোথা থেকে ক্ষরিত হয়? স্টমাকের কোন সেল থেকে? চিপ সেল থেকে। স্টমাকে চিপ সেল থেকে, হ্যাঁ। আর গ্যাস্ট্রিক লাইপেজ কোথা থেকে ক্ষরিত হচ্ছে? কারো জানা আছে? হ্যাঁ, গ্যাস্ট্রিক লাইপেজ ইজ অলসো সিক্রেটেড বাই চিপ সেল, ঠিক আছে। পেপসিনোজেন এবং গ্যাস্ট্রিক লাইপেজ দুটোই চিপ সেল থেকে ক্ষরিত হচ্ছে। আর টাইলিন কোথা থেকে ক্ষরিত হচ্ছে? টাইলিন হচ্ছে মাউথের স্যালাইভা যেটা আছে সেটাই অ্যাকচুয়ালি টাইলিন, ঠিক আছে। হ্যাঁ, এরপর আসছি অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি অফ মাউথ। মাউথ থেকে কি কোশ্চেন পাবো আমরা? Go through the following statement regarding salivary glands and identify the correct statement. কারেক্ট স্টেটমেন্টটাকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তার মানে কি তিনটে যেটা আছে সেগুলো ভুল, বাকিটা হচ্ছে যে আমাদের ঠিক, একটা ঠিক তিনটে ভুল। তাহলে ডি অপশনটা আমরা আগেই এলিমিনেট করব, কারণ এখানে হচ্ছে যে একটা যে কোনো বা সবগুলোই অবশ্য ঠিক হতে পারে, তাই না? সবগুলোই হতে পারে ঠিক। দেখছি পরে। Parotid glands are located on each side of the face, just below the external acrostic meatus. Parotid, sublingual, and submandibular are the various type of salivary glands. Parotid is the largest salivary gland. এখানের মধ্যে কোন অপশনটা সঠিক? সব অপশন গুলোই সঠিক, তাহলে অপশন ডি, তাই তো, অপশন ডি। আচ্ছা, এরপর আসছি, the presence of amylase in the saliva serves the purpose of, the presence of amylase in the saliva serves the purpose of washing away food particle to cleanse the mouth, নাকি lubricating the food to minimize friction with oral mucosal, নাকি destroying harmful bacteria to prevent oral infection, নাকি catalyzing the chemical reaction for the digestion of starch? কোনটা হবে? এটা পড়ানোর সময় বারবার বলেছিলাম। অপশন ডি, catalyzing the chemical reaction for digestion of starch। বলেছিলাম স্টার্চের যে অণুগুলো আছে সেটা মাল্টি থেকে ডাই হয়, ঠিক আছে, মাল্টি থেকে ডাই হয়, অনেকগুলো স্টার্চের অণু ভেঙে দুটো স্টার্চের অণু একসাথে জোড়া লাগে, এরকম হয়, ঠিক আছে। সেটা কোথায় হয়? প্রেজেন্স অফ স্যালাইভা, মানে মাউথে হচ্ছে আমাদের, এই কথাটাই বলেছিলাম। অ্যাকচুয়ালি এখানে সামনে মন্দির আছে, তাই জন্য প্রচুর আজকাল তো পুজো, তাই জন্য অনেক ইয়ে হচ্ছে, অনেক আওয়াজ হচ্ছে, বুঝতে পারছি তোমাদের প্রবলেম হবে। হ্যাঁ, the structure that is located, next question, the structure that is located near the laryngopharynx
to prevent a food bolus from entering the airway during deglutition is the answer হচ্ছে epiglottis, cricoid, epiglottis, palate আর tongue. answer হচ্ছে epiglottis. আচ্ছা ক্রিকয়েডটা কোথায় অবস্থিত? ক্রিকয়েডটা কোথায় অবস্থিত? কে বললো রে? ইসোফেগাস কে বলেছে? মধুশ্রী বলেছে ইসোফেগাস। থাইরয়েড যখন পড়িয়েছিলাম তখন দেখিয়েছিলাম এপিগ্লটিসটা উপরের দিকে উঠে আছে, আর ক্রিকয়েড কার্টিলেজটা হচ্ছে একটা কার্টিলেজ যেটা হচ্ছে থাইরয়েডকে জড়িয়ে থাকে, বা থাইরয়েড কার্টিলেজকেও বলতে পারি ক্রিকয়েড কার্টিলেজ। ঠিক আছে, বোঝা গেছে? এছাড়া বাকিগুলো তো জানি যে এপিগ্লটিসের কিরকম এরকম স্ট্রাকচারটা হয়। ঠিক আছে, এখান থেকে ট্রাকিয়া চলে যাচ্ছে, এইখানটায় এপিগ্লটিসটা আছে, আর এই যে বাটারফ্লাই লাইক স্ট্রাকচারটা তৈরি হচ্ছে এইখানটায় জড়িয়ে আছে হচ্ছে ক্রিকয়েড কার্টিলেজ। ঠিক আছে, টাং এবং প্যালেট তো আমরা সবাই জানি কোথায় থাকে। এরপর আসছি, which of the following taste bud is not correctly matched with the area of the tongue where it is most abundant? where it is most abundant, এটা কিন্তু পড়ানোর সময় আমরা পাইনি মোটামুটি। which of the following taste bud is not correctly matched with the area of tongue where it is most abundant? মানে সব থেকে abundant হিসেবে কোনটা থাকে? salty posterior side of the tongue, salty posterior side of the tongue হচ্ছে মোস্ট অ্যাবান্ডেন্ট ভাবে থাকছে। টাঙের কোন কোন পোর্শনে কি কি টেস্ট ফিল হয় মনে আছে? টাঙের ছবি এঁকে দেখিয়েছিলাম। আমি যে পোর্শনটা এখন আঁকছি এখানটাতে কি এইখানে কি টেস্ট আমরা পাই? এখন যে পোর্শনটা আঁকলাম সেই পোর্শনটাতে কি টেস্ট পাই? এই পোর্শনটাতে কি টেস্ট পাচ্ছি? আর একদম পিছনের পোর্শনে এরম ভাবে এঁকে দেখিয়েছিলাম, তাই তো? এটা যেন মনে থাকে। আচ্ছা, which of the following is not one of the four primary taste sensation? কোনটা হচ্ছে প্রাইমারি টেস্ট সেন্সেশনের মধ্যে নয়? অপশন ডি স্পাইস। পড়ানোর সময় একজন আমাকে জিজ্ঞাসা করেছিল, কে মনে নেই, যে ম্যাডাম স্পাইসটা কোন দিকে আমরা জিভের কোন পোর্শনে আমরা স্পাইসি টেস্ট পাবো? তো স্পাইসের মধ্যে কি আছে?
সমস্ত টেস্ট হচ্ছে ইনক্লুডেড আছে, তাহলে স্পাইসের জন্য আলাদা কোনো টেস্টের জায়গা নেই, ঠিক আছে? আচ্ছা, আমার ব্যাকগ্রাউন্ডে প্রচুর আওয়াজ হচ্ছে, তোমাদের কি সেটাতে অসুবিধা হচ্ছে? তাহলে আমি করবো না, মাইক অফ করবো না। যদি অসুবিধা হয় তখনই মাইক অফ করবো। ঠিক আছে, ওকে। আমি ভাবছি তোমরা হয়তো আওয়াজটা পাচ্ছ। হুইচ পার্ট অফ দ্য টাং সেন্স বিটার টেস্ট? বিটার টেস্ট এই মাত্র জিজ্ঞাসা করেছিলাম, হুইচ পার্ট অফ দ্য টাং টেস্ট বিটার? posterior 1/3 of the tongue. Answer is posterior 1/3 of the tongue. একদম পিছনের দিকে, ঠিক আছে? এবার আসছি 429, salty muscle of tongue is, এটা আমাদের জানা ছিল না, পড়ার সময় পাইনি, এটা কোশ্চেনের সময় পাচ্ছি। salty muscle of tongue is styloglossus, genitoglossus, hyoglossus, palatoglossus. অপশন বি জেনিটো। অপশন বি দেখাচ্ছে, তোমরা সি বলছো। এখানে হচ্ছে সব সেফটি মাসেল অফ টাং ইজ জেনিটোগ্লসাস। হ্যাঁ, সেফটি মাসেল, সরি আমি সল্টি পড়ছি। সেফটি মাসেলটা হচ্ছে জেনিটোগ্লসাল। এরপর আসছি, হুইচ অফ দ্য ফলোইং ক্রেনিয়াল নার্ভ সাপ্লাইজ দ্য ইন দ্য anterior 2/3 of the tongue? anterior 2/3 of the tongue এ কোন মাসেলটা, সরি, কোন ক্রেনিয়াল নার্ভটা সাপ্লাই করছে? গ্লসোফ্যারিঞ্জিয়াল হবে না এখানে, এটা কনফিউজিং, কারণ মনে হবে যে টাঙের মধ্যে গ্লসোফ্যারিঞ্জিয়াল হতে পারে, কিন্তু এটা ফেসিয়াল নার্ভ, এটা ফেসিয়াল নার্ভ হবে। গ্লসোফ্যারিঞ্জিয়ালি ফার্স্ট অপশন, মানে ফার্স্ট মাথায় আসার কথা যখন তুমি এটা পড়বে, ক্রেনিয়াল নার্ভ গুলো পড়ে পড়ে যখন এই কোশ্চেনটা দেবে, তখন গ্লসোফ্যারিঞ্জিয়ালি মাথায় আসার কথা, কিন্তু এটা ফেসিয়াল নার্ভ হবে। হ্যাঁ, শুধু ফেসিয়াল অ্যাক্সেল লিখেছিল, বাট হচ্ছে যে এখানে তোমার ক্রেনিয়াল নার্ভ ভিআইআই যেটা আছে, সেটা হচ্ছে তোমার মেনলি টাঙে কিছুটা কাজ করে, এই জন্যই ফেসিয়াল নার্ভ লেখা আছে। সেদিক থেকে যদি গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ তুমি বলো, তাহলে দেখো হাইপোগ্লসালও কিন্তু টাং এবং চোয়ালের ক্ষেত্রে অনেকটা কাজ করে, ঠিক আছে? তাহলে হাইপোগ্লসালটা কেন হবে না, তাই না? আচ্ছা, এরপর আছি পরের কোশ্চেনে, দ্য টেস্ট সেন্সেশন ফ্রম টাং ইজ ক্যারিড আউট বাই দ্য ফলোইং ক্রেনিয়াল নার্ভ এক্সেপ্ট। টেস্ট সেন্সেশন কোন নার্ভের দ্বারা পাচ্ছি এক্সেপ্ট? অপশন এ ভি, 5 নম্বর। অপশন এ ভি। এরপর আসছি 432, দ্য অ্যান্টেরিয়র রুফ অফ দ্য মাউথ ইজ ফর্মড বাই থার্ড প্যালেট। অ্যান্টেরিয়র রুফ অফ দ্য মাউথ, যেটা আমরা মুখগহ্বরের মধ্যে যেটা তালু আছে, সেইটা বলা হচ্ছে, হার্ড প্যালেট দিয়ে হচ্ছে, ঠিক আছে?
The posterior roof of the oral cavity is made up by option C, soft palate. টনসিল হবে না, টনসিল তো একদম ইয়ের মধ্যে চলে যাচ্ছে, ওটা ওরাল ক্যাভিটির মধ্যে আর থাকছে না, ঠিক আছে। The structure of uvula present on the deeper portion of the oral cavity is an extension of the structure of uvula present on the deeper portion of the oral cavity is extension of option B, soft palate. ডিপার পোর্শন অফ ওরাল ক্যাভিটি, এই যে আগে বলেছিল না টনসিল, তো টনসিলটা হচ্ছে ওরাল ক্যাভিটি ডিপার পার্টে চলে যাচ্ছে, ভেতরের দিকে একটু। হ্যাঁ, এরপর আসছি পরের কোশ্চেন। দ্য অ্যাকশন অফ লাইসোজোম ইন দ্য ওরাল ক্যাভিটি ইজ টু, লাইসোজোম কি করছে ওরাল ক্যাভিটিতে? লাইসোজোমের সবসময়তে একটাই কাজ হচ্ছে, ব্যাকটেরিয়া ডিস্ট্রয় করা, ঠিক আছে। লাইসোজোমকে আরেকটা নামে ঢাকা হয়, সেটা কি? লাইসোজোমে আরেকটা নামে ডাকা হয়, সেটা কি? আত্মঘাতী থলি, পড়ে এসছি আমরা, তাই না? সুইসাইডাল ব্যাগ। Among the given parts of teeth, which of the following comprises the nerve and blood supply? চিতের কোন পার্টটাতে নার্ভ এবং ব্লাড সাপ্লাই হয়? Answer is dentin. Answer is dentin. আচ্ছা, এরপর আসছি anatomy and physiology of esophagus. Cardiac sphincter is situated at end of esophagus. Cardiac sphincter is situated at end of esophagus. কার্ডিয়াক স্ফিংটারটা কোথায় অবস্থিত হচ্ছে? এন্ড অফ esophagus. Length of esophagus in adult is, length of esophagus in adult is 25 সেন্টিমিটার। এটাকে কি বলেছিলাম? ইসোফেগাসের লেন্থটা 25 সেন্টিমিটার। এটা কি শর্টেস্ট না লংগেস্ট? Which type of gastrointestinal motility thoroughly mixes the chyme in the small intestine?
Which type of gastrointestinal motility thoroughly mixes the chyme in the small intestine? মিক্সেস বলছে। পেরিস্টালসিস আর সেগমেন্টেশনের মধ্যে কি পার্থক্য বলেছিলাম? পেরিস্টালসিস আর সেগমেন্টেশনের মধ্যে কি পার্থক্য বলেছিলাম? সেগমেন্টেশনের কি কাজ বলেছিলাম? সেগমেন্টেশনে কি হয়? আচ্ছা, যদি এইটা ক্যানাল হয় একটা, ঠিক আছে, এটা যদি ক্যানাল হয়, এইখানের মধ্যে যদি ফুডটা থাকছে, তাহলে যদি এটা আমি আরেকটা হচ্ছে যে লেয়ার রাখছি, তো কাইমটা কি এরকম এরকম, ঠিক আছে, এরকম এরকম ফুডটাকে করছে। আর সেগমেন্টেশনটা কি বলেছিলাম? এই যে জায়গাটা এখানটা হচ্ছে যে ন্যারো হয়ে যাচ্ছে, ন্যারো হয়ে যাচ্ছে, ঠিক আছে, ন্যারো হয়ে যাচ্ছে এবং এটাকে নিচের দিকে নিয়ে যেতে সহায়তা করছে। কখন এটা ন্যারো হচ্ছে, তারপর এটা আবার এখান থেকে সরে এসে এখানটা ন্যারো হচ্ছে, তারপর আবার এখানটা ন্যারো হচ্ছে, তারপর আবার এখানটা ন্যারো হচ্ছে, ঠিক আছে। তখন কি, যখন এখানটার থেকে এই পোর্শন থেকে ন্যারো হয়ে এই পোর্শনটাকে এলো, ঠিক আছে, ন্যারোইংটা এই পোর্শনে এলো, তখন কি হলো? ফুড পার্টিকেলটা হচ্ছে এখান থেকে এখানে চলে আসছে, ঠিক আছে, এখান থেকে এখানে চলে আসছে। তাহলে ইভেনচুয়ালি সেগমেন্টেশনটা হচ্ছে ফুডটাকে মিক্স করছে, ঠিক আছে, ইভেনচুয়ালি সেগমেন্টেশনটা ফুডটাকে মিক্স করছে। বোঝা গেছে? দুটোই মিক্সিং এর কাজ করছে, কিন্তু আক্ষরিক অর্থে দেখতে গেলে সেগমেন্টেশনটা কিন্তু মিক্সিং এর কাজটা বেশি করছে। দিয়ে বোঝাবো, দাঁড়াও। হ্যাঁ, সেটা তো বোঝানো গেল, কিন্তু ব্যাপারটা যে সবার মনে কোশ্চেন থাকবে যে পেরিস্টালসিসটাই তো হওয়া উচিত, কারণ ওটা দিয়ে ফুডটা মিক্সিং হয়ে যাচ্ছে। আমি বলছি আহ ঠিক আছে, দুটো বাটি নাও, ঠিক আছে, বাটি ইন দ্য সেন্স কিভাবে বলবো, আচ্ছা, থালা, যেগুলো প্লেট গুলো হয় না, প্লেটের মধ্যে অনেকগুলো বক্স বক্স টাইপের জায়গা থাকে, দেখবে কয়েকটা প্লেটে, যেখানে সবজি নেওয়া যায়, আহ বাকি আরো অনেকগুলো কলাম থাকে, প্লাস ভাতের একটা কলাম থাকে, ঠিক আছে। তো সেখানে আমরা যে ভাতটা রেখেছি, সেই ভাতের জায়গাটা ধরো মিক্স করছি শুধুমাত্র ওই জায়গাটার মধ্যে, কিন্তু সবজির সাথে ভাতটা মিক্স করছি না, ঠিক আছে। মনে করো তুমি প্রথমের খাবারটা খেলে এবং দ্বিতীয় খাবারটা খেলে, তারপরে তোমার ওই ক্যানালটার মধ্যে সেই প্রথম খাবার দ্বিতীয় খাবার যেমন আছে সেই অবস্থাতেই হচ্ছে চলে যাচ্ছে, ঠিক আছে, সেই অবস্থাতেই চলে যাচ্ছে, বা হয়তো সেইখানে ওই ক্যানালটার মধ্যে বা পাইপটার মধ্যেই রয়ে যাচ্ছে, সেটা আর একে অপরের কাছে যাচ্ছে না। তাহলে সেই হিসেবে যদি আমরা যে কাইম বলছি, সেই কাইমটা কি করছে, সেই ভাত ভাত যে ইয়েটাতে আছে, কলামটাতে আছে, সেই ভাতের মধ্যে একটা ভাতের সাথে আরেকটা ভাত মিক্স করছে, সবজির সাথে ভাতটা মিক্স করছে না, ঠিক আছে। যখন ওই কলামগুলো খুলে যাবে এবং এই যে ন্যারোইং জায়গাটা বললাম, এই ন্যারোইং জায়গাটা খুলে ও ব্রড জায়গা তৈরি করছে, তখনই একমাত্র যেখানে সবজি আছে এবং যেখানে ভাত আছে সেই জিনিসটা মিক্সিং হতে পারছে, ঠিক আছে।
বোঝা গেছে? ওই জন্য সেগমেন্টেশনটা অ্যান্সার হবে। ঠিক আছে? আচ্ছা, the part of the large intestine that is joined to the rectum is called ascending colon, transverse colon, descending colon নাকি sigmoid colon? অ্যান্সার ডি, sigmoid colon। রেকটামের সাথে হচ্ছে যে তোমার ইন্টেস্টাইনকে যে জোড়া করছে সেটা হচ্ছে sigmoid colon। নেক্সট কোশ্চেনে আসছি, পাউচ অফ ডগলাস ইজ প্লেসড বিটুইন, পাউচ অফ ডগলাস ইজ প্লেসড বিটুইন, অপশন ডি, rectum and uterus। Pouch of Douglas is placed between rectum and uterus. Meckel's diverticulum arises from ileum. Meckel's diverticulum arises from ileum. এটা একটা ইনফরমেটিভ জিনিস, এটা মনে রাখবে, ঠিক আছে? Sphincter of Oddi consists of, sphincter of Oddi consists of, option B, 3 sphincters. Commonest position of appendix, commonest position of appendix is option B, retrocecal। Commonest position of appendix is retrocecal। বলেছিলাম যে অ্যাপেন্ডিক্সটা কি পজিশনে থাকে, যখন পড়ানো ছিল তখন বলেছিলাম অ্যাপেন্ডিক্সটা যেরকম ভাবে থাকে, এটা যদি তোমার লার্জ ইন্টেস্টাইনের পার্ট হয়, এখান থেকে অ্যাপেন্ডিক্সটা হচ্ছে অ্যারাইজ করছে। তো এটা হচ্ছে কমনেস্ট যেটা থাকছে পজিশনটা, সেটা হচ্ছে রেট্রোসিকাল পজিশনে থাকছে অ্যাপেন্ডিক্স। The length of the large intestine is about 1.5 meters। লার্জ ইন্টেস্টাইন কত? 1.5 মিটার। আর স্মল ইন্টেস্টাইন কত লেন্থ? Foramen of Morgagni refers to an opening in, এটা কিন্তু পড়ার সময় পাইনি। Foramen of Morgagni refers to an opening in, option D, the diaphragm। The narrowest part of the small intestine, narrowest part of the small intestine is অপশন বি। কি করে হচ্ছে? অপশন বি যারা বলছো তারা কেন বলছো?
60 centimeter proximal to ileocecal valve, 60 inches নয়, 60 centimeter. The levator ani is composed of all except, এটাও আমরা পাইনি টার্মটা, levator ani is composed of all except transverse paroni. অপশন ডি, তাও ইনফরমেটিভ। কয়েকটা জিনিস ইনফরমেটিভ, বুঝতে পেরেছো? প্রত্যেকটা জিনিস যদি এক্সপ্লেন করতে যাই তাহলে কিন্তু তোমার কোশ্চেন অ্যান্সার অতগুলো ইয়ে করা যাবে না। মোটামুটি যদি আমি এক্সপ্লেন করে করে বলি 15 থেকে 20টা হবে, কিন্তু তোমাকে কিছু কিছু জিনিস মনে রাখতে হবে। হ্যাঁ, যে কোশ্চেন গুলো বারবার ধরে আসছে কিছু কিছু জিনিস মনে রাখতে হবে, ঠিক আছে? যেগুলো আমার মনে হবে যে এটা এক্সপ্লেন করা উচিত আমি এক্সপ্লেন করে দিচ্ছি। আর নেক্সট দিন থেকে কোশ্চেন প্রিপেয়ার করলে আমি ওরকম ভাবে প্রিপেয়ার করবো যেন সেটার মধ্যে এক্সপ্লেনেশনটা হচ্ছে কি থাকে বা বোঝাতে পারি। কারণ আমি তো বুঝতে পারছিলাম না যে কিরকম ভাবে তোমরা কোশ্চেন অ্যান্সারটা করলে তোমাদেরকে সুবিধা হবে। আর টাইমটা এত কম যে মানে টাইমটা শর্টেজের জন্যই মেনলি হচ্ছে যে ভাস্ট সিলেবাস এবং টাইম কম, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আগে থেকে বলে দিলে যদি পড়ে আসো তাহলে আমি নেক্সট দিন যেটা চ্যাপ্টারটা শুরু করব তার লাস্টে আমি সেল এবং সেল ডিভিশন যেগুলো পড়িয়েছিলাম সেলটা পড়ে আসবে, ঠিক আছে? সেল থেকে আমি কোশ্চেন অ্যান্সার তোমাদের ডিসকাস করব এবং যদি এমসিকিউ থাকে তাহলে এমসিকিউ গুলো আমি বলে দেবো, ঠিক আছে? কারণ সেলটা অনেকদিন আগে হয়েছে। আচ্ছা, ব্রাঞ্চ অফ ইন্টারনাল ইলিয়াক আর্টারি, branch of internal iliac artery, superior vesical artery, branch of internal iliac artery টা হচ্ছে superior vesical artery। আচ্ছা, shortest part of colon is ascending colon, ascending colon। এটা যদি পোর্শনটা হয়, লার্জ ইন্টেস্টাইনের যদি এটা পোর্শনটা হয়, এটা যদি কোলন হচ্ছে, তো এই পোর্শনটাকে কি বলছি? এই পোর্শনটাকে কি বলছি যেটা তীর দিয়ে দেখাচ্ছি? বলো। এটা হচ্ছে ডিসেন্ডিং কোলন, ঠিক আছে? এটা হচ্ছে ডিসেন্ডিং কোলন। আর এটা আড়াআড়ি ভাবে যেহেতু থাকছে তাহলে সেটাকে কি বলছি? ট্রান্সভার্স কোলন, ঠিক আছে? ট্রান্সভার্স কোলন। আর এই পোর্শনটা কি? এই পোর্শনটা কি হচ্ছে? এটা হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, ঠিক আছে? এইখানের সাথে ভেতরের দিকে এই দিকের থেকে তোমার স্মল ইন্টেস্টাইনটা যুক্ত থাকে এই দিক থেকে, আর এখানে তো অ্যাপেন্ডিক্স থাকছে। বোঝা গেছে?
কোথায় পড়াচ্ছিলাম, কোনটা পড়ালাম? আচ্ছা, gland of Brunner's is found in option B, duodenum. Option B, duodenum. Pairs patches are present in option B, ileum. Option B, ileum. আচ্ছা, iron is absorbed most entirely in, iron কোথায় অ্যাবসর্ব হচ্ছে? অপশন বি, ডিওডেনাম। এটা তো সবার জানা থাকা উচিত। Which among the following is a part of small intestine? Which among the part of small intestine? Duodenum. Option B, duodenum. স্মল ইন্টেস্টাইনের পার্ট আমরা ডিওডেনাম জানি, ইজি। অ্যাটলিস্ট পার্ট গুলো যদি কোশ্চেনের মধ্যে আসে যে কোনটা কার পার্ট, কোনটা সেগুলো তো অ্যাটেম্প্ট করতে সবাই পারবে আশা করি। এরকম পিকুলিয়ার কোশ্চেন দিলে তাহলে অনেকের ক্ষেত্রেই হবে, কিন্তু পার্ট গুলো অ্যাটেম্প্ট করাই যাবে। মানে স্মল ইন্টেস্টাইনের কি কি পার্ট, লার্জ ইন্টেস্টাইনের কি কি পার্ট। আচ্ছা, লেয়ার্স অফ ডাইজেস্টিভ সিস্টেম থেকে আগে কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিল, আমি কোশ্চেনটা বললামই না। The serous membrane that lies the organs of the digestive system is called, serous membrane যেটা আছে ডাইজেস্টিভ সিস্টেমে সেটা কি বলে? ভিসেরাল পেরিটোনিয়াম। ভিসেরাল পেরিটোনিয়াম। তোমাদের এখানে পোল সিস্টেম নেই তাই না? যে একটা পোল করে দিলে ভালো হতো, যেখানে হচ্ছে যে তোমরা অ্যান্সার দিতে পারতে অপশনটা প্রেস করে, তাই না? ওখানে অ্যান্সার দিলে বোঝা যেত কতজন তোমরা ম্যাক্সিমাম জিনিসটাকে করছো, অ্যাটেম্প্ট করতে পারছো। আচ্ছা, অন্য ক্লাসে কি এরকম ভাবেই করো? আচ্ছা আচ্ছা, বলছে অডিও করুন ম্যাম, বলছি। আচ্ছা ঠিক আছে, আজকে স্ক্রিন দেখিয়ে পড়িয়ে নি, নেক্সট দিন থেকে অডিও করছি। আমি বুঝতে পেরেছি, আজকে যেহেতু পিডিএফ দেখে পড়াচ্ছি, তা আজকে পিডিএফ দেখে পড়িয়ে নি, এখানে তো কোশ্চেনের অ্যান্সার নেই। আচ্ছা, এখান থেকে নিউরো থেকে কয়েকটা কোশ্চেন এবার ডিসকাস করি। আচ্ছা, cell most sensitive to hypoxia is, hypoxiaতে most sensitive cell নিউরন। যেহেতু আমরা নার্ভাস সিস্টেম থেকে পড়ছি তাহলে নিউরনই হবে, সবার জানা। নেক্সট কোশ্চেন, ড্যামেজ টু নার্ভাস টিস্যু ইজ রিপেয়ার্ড বাই হুইচ সেল অফ সিএনএস? ড্যামেজ টু নার্ভাস টিস্যু ড্যামেজ হলে কোন সেল দ্বারা সেটা রিপেয়ার হচ্ছে?
সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কোন সেল দ্বারা? অপশন এখানে কি কি আছে? নিউরোগ্লিয়া, অ্যাক্সন্স, মাইক্রোগ্লিয়া, ফাইব্রোব্লাস্ট। নার্ভাস সিস্টেমে কত প্রকারের সেল আছে বলেছিলাম? নার্ভাস সিস্টেমে কত প্রকারের সেল আছে? মেনলি দুই প্রকার, একটা হচ্ছে নিউরন আর একটা হচ্ছে নিউরোগ্লিয়া। এখানে ড্যামেজ রিপেয়ারিং হয় নিউরোগ্লিয়া সেল দ্বারা, ঠিক আছে? অলরেডি অনেক কথা বলেছিলাম পড়ানোর সময় এই সম্পর্কিত। পরের কোশ্চেন, in a neuron the cell process that receive information and carry it to the cell body are called? ডেনড্রাইট। কারণ নিউরনের মধ্যে সেল যেটা ইনফরমেশন রিসিভ করছে সেটা হচ্ছে ডেনড্রাইট। একটা ডেনড্রাইটের সাথে আরেকটা নিউরনের লাস্ট পয়েন্টটা যুক্ত হয়ে আছে, তাহলে ও রিসিভ করছে, তাই না? যদি বলতো কার দ্বারা হচ্ছে যে তোমার একটা নিউরন থেকে আরেকটা নিউরনের সেন্ড হচ্ছে, কোন কোন পোর্শনটার থেকে? যদি বলতো কোন পোর্শনটার থেকে সেন্ড হচ্ছে? অ্যাক্সন, বাট জায়গাটা কি? জায়গাটার নাম কি? সাইনেপস দ্বারা হচ্ছে না, সাইনেপস দ্বারা হচ্ছে না। সেল বডি তো বুঝলাম, অ্যাকশন বুঝলাম, কিন্তু যে জায়গাটা ডেনড্রাইটস এর ইয়েটা আছে এবং একটা নিউরনের লাস্ট পয়েন্টটা আছে সেই জায়গাটা সাইনেপস হচ্ছে না। এখান থেকে নিউরোট্রান্সমিটার গুলো প্লাস মাইনাস হয়ে নিউরোট্রান্সমিটার গুলো ইলেকট্রিসিটিটা একটার থেকে আরেকটায় যাচ্ছে। মোর প্রমিনেন্ট ইজ সাইনেপস, ঠিক আছে? The gaps between the segments of oligodendrocyte or between individual Schwann cell is called? Nodes of Ranvier. Nodes of Ranvier. আচ্ছা, এখানে দিয়েছে identify the correct statement regarding neurons. Synaptic vesicles contain neurotransmitters typically carry signals toward the cell body. Schwann cell nodes of Ranvier are found in dendrite. একে কি দিয়েছে? সাইনেপটিক ভেসিকলস কন্টেন নিউরোট্রান্সমিটার, এটা তো ঠিক। সাইনেপটিক ভেসিকল দিয়ে নিউরোট্রান্সমিটার হচ্ছে। ডেনড্রাইটস টিপিক্যালি ক্যারি সিগন্যালস, ডেনড্রাইটসটা অন্য নিউরন থেকে হচ্ছে যে সিগন্যালসটা নিচ্ছে, এটাও ঠিক। সোয়ান সেলস ফ্রম মাইলিন সিড, সোয়ান সেলসটা মাইলিন সিড তৈরি করছে, এটাও ঠিক। কিন্তু নোটস অফ র্যানভিয়ার আর ফাউন্ড ইন ডেনড্রাইট, ডেনড্রাইটের মধ্যে কোনো নোটস অফ র্যানভিয়ার পাওয়া যায় না। নোটস অফ র্যানভিয়ার কোথায় পাওয়া যায়? নোটস অফ র্যানভিয়ারটা কোথায় পাওয়া যাচ্ছে? এরকম একটা স্ট্রাকচার ছিল, এটা কোন জায়গাটাকে আঁকছি? হুম, নোটস অফ র্যানভিয়ার কিন্তু ডেনড্রাইটস এ থাকে না। তাহলে অ্যান্সার হচ্ছে ডি। অ্যান্সার হচ্ছে ডি। Clusters of nerve cell bodies located in the peripheral nervous system are called nuclei, ganglia, nerve tracts নাকি নার্ভস? গ্যাংলিয়া।
The presynaptic terminal is separated from the postsynaptic terminal is called না মানে by কিসের দ্বারা synaptic cleft পড়িয়েছিলাম এটাও synaptic cleft নার্ভাস সিস্টেমের মধ্যে এতক্ষণ যত কোশ্চেন পেলাম সবগুলোই পড়ানো হয়েছে মোটামুটি the accent potential occurs when accent potential কখন পাওয়া যায় A membrane potential reaches the threshold value, negative proteins and ion rapidly enters the cell. The inside of the cell becomes negative compared to the outside. Naki, there is depolarization. The membrane potential reaches a threshold value. Threshold value কারো জানা আছে? Threshold value মানে কি? এটা কিন্তু আমি পড়াইনি। Membrane potential আর threshold value. আচ্ছা আমি একটা কথা বলে দিই এখানে যদি এই যে কোশ্চেন গুলো এতক্ষণ ধরে বললাম সেগুলো যদি কারো টাফ লাগে বা জটিল লাগে তো চিন্তা করার কিন্তু কিছু নেই এটা কিন্তু টার্গেট হয় মেনলি নট সেট বা এমস এর জন্য প্রিপেয়ার করা হয় ঠিক আছে ওরা মাঝে মাঝে কয়েকটা ট্রিকি কোশ্চেন দিয়ে থাকে এতটা মানে লেভেলের কিন্তু কোশ্চেন গ্রেড 2 তে হয় না ঠিক আছে কিন্তু তোমাকে পড়ার ক্ষেত্রে পড়ে রাখতে হবে সমস্তটাই The accent potential relies on movement of sodium and potassium. Depolarization of axonema during nerve conduction takes place because depolarization of axonema during nerve conduction takes place because sodium move inside and potassium move more outside. আচ্ছা আজ এই অবধি থাক আমি পিডিএফটা দিয়ে দেবো হ্যাঁ টার্গেট হাই 8th এডিশন কিনা না মেবি 7th এডিশন আমি পিডিএফটা দিয়ে দেবো তোমরা কোশ্চেন গুলো একটু দেখে নিও ঠিক আছে আর যদি কোনো ডাউট থাকে তোমরা লিস্ট করে রাখবে আমি পরের দিনকে সেগুলো বলে দেবো ঠিক আছে না না কোশ্চেন নিয়ে আমি তো কোশ্চেন নিয়ে আসবেন নাকি বুক এটা কি ধরনের প্রশ্ন আচ্ছা এই অবধি থাকবে আমি পিডিএফটা সেন্ড করে দেবো তোমরা একটু দেখে নিও আমি অ্যান্সার গুলো দিয়ে দেবো ঠিক আছে না বুঝতে পারলে আমাকে জানিও ক্লাসটা রেকর্ডিং অন করে দিয়েছি দেখো হার্ট ডিজিজ ইন প্রেগনেন্সি ঠিক আছে হার্ট ডিজিজ ইন প্রেগনেন্সি ইজ ইম্পর্টেন্ট বিকজ pregnancy increases the workload of the heart which can worsen pre-existing cardiac disease ধরো আমরা যে ফিজিওলজিক্যাল চেঞ্জেসটা পড়েছিলাম সেখানে দেখেছি যে কার্ডিয়াক অনেক রকম কার্ডিওভাস্কুলার সিস্টেমে অনেক চেঞ্জেস হচ্ছে এবার ধরো কোনো মায়ের আগে থেকেই হার্ট ডিজিজ রয়েছে ঠিক আছে তাহলে সেই মায়ের ক্ষেত্রে অনেক বেশি ডেঞ্জারাস এই যে প্রেগনেন্সিতে যে হার্টের চেঞ্জেসটা হয়ে থাকে সেটা সেই মায়ের ক্ষেত্রে আরো সিরিয়াস কন্ডিশন অ্যারাইজ করে সেটাই এখানে বলছে কেননা হার্টের ওয়ার্কলোডটা আরো বেড়ে যাচ্ছে তাই যাদের প্রি এক্সিস্টিং কার্ডিয়াক ডিজিজ আছে তাদের ক্ষেত্রে আরো কন্ডিশনটা ওরসেন হয়ে যায় এবার কি বলছে হোয়াই প্রেগনেন্সি স্ট্রেচেস দ্য হার্ট কেন প্রেগনেন্সি হার্টের উপর একটা স্ট্রেস দিচ্ছে
ঠিক আছে, হার্টের উপর কেন চাপ বা প্রেশার ক্রিয়েট করে। দেখো, প্রেগনেন্সি কজেস মেজর কার্ডিওভাস্কুলার চেঞ্জেস। দেখেছি যে একটা মেজর কার্ডিওভাস্কুলার চেঞ্জেস হয়, অ্যানাটমিক্যাল চেঞ্জেস হচ্ছে, হার্টটা উপরের দিকে পুশ হচ্ছে, ঠিক আছে, তারপরে ব্লাড ভলিউম বেড়ে যাচ্ছে, প্লাজমা ভলিউম বাড়ছে, আরবিসি ভলিউম কমে যাচ্ছে, এই চেঞ্জেসগুলো হয়ে থাকে। তো তো সেটাই এখানে বলছে যে ব্লাড ভলিউম ইনক্রিজ করছে মোটামুটি 40 থেকে 50%, প্লাজমা ভলিউমটাও 50% ইনক্রিজ করছে। এবার তার ফলে কি হয়, কার্ডিয়াক যে আউটপুটটা সেটাও বাড়ছে, ঠিক আছে। এবার হার্ট ওয়ার্কস হার্ডার, এবার কার্ডিয়াক আউটপুটটা যেহেতু বাড়ছে তার মানে হার্টকে আরো বেশি কাজ করতে হচ্ছে। এ ওম্যান উইথ হার্ট ডিজিজ মে ডেভেলপ হার্ট ফেলিওর, তার ফলে যে ওম্যানের অলরেডি হার্ট ডিজিজ আছে তার হার্ট ফেলিওরের চান্স থাকে। এই জন্যই বলছে যে প্রেগনেন্সিতে যদি কোনো মায়ের হার্ট ডিজিজ থাকে তাহলে প্রেগনেন্সিটা তার ক্ষেত্রে কেন ডেঞ্জারাস বা কেন হার্টের উপর আরো প্রেশার ক্রিয়েট করছে, এটা তারই প্যাথোফিজিওলজি, ঠিক আছে। যেহেতু ব্লাড ভলিউম আরো বাড়ে, কার্ডিয়াক আউটপুট বাড়ছে, হার্টকে আরো বেশি কাজ করতে হচ্ছে, তার ফলে যার অলরেডি হার্ট ডিজিজ আছে তার ক্ষেত্রে হার্ট ফেলিওরের চান্সটাকে বাড়িয়ে দেয়। এবার দেখো বলছে ইম্পর্টেন্ট চেঞ্জেস, যেটা আগেই বললাম, ব্লাড ভলিউম অ্যাবাউট হচ্ছে 40 থেকে 50% বাড়ে, হার্ট রেটের মধ্যেও চেঞ্জ হয়, 10 থেকে 20 বিটস পার মিনিট বাড়ছে, কার্ডিয়াক আউটপুট 30 থেকে 50% বাড়ে, সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্সটা কমছে, ঠিক আছে। এবার বলছে এফেক্টস অফ হার্ট লিশনস অন প্রেগনেন্সি। এবার এই যে হার্টের উপর যে এফেক্ট পড়ছে তার ফলে প্রেগনেন্সি বা মায়ের যে আগে থেকে যে হার্ট ডিজিজ রয়েছে তার ফলে প্রেগনেন্সির ওপর কি এফেক্ট পড়ে। প্রিটার্ম ডেলিভারি হতে পারে, প্রি ম্যাচুরিটি হতে পারে, আইইউজিআর হতে পারে। এমনিতেই হার্ট যেহেতু আগে থেকেই হার্ট ডিজিজ আছে সেই জন্য কি হবে, কার্ডিয়াক আউটপুটটাও ঠিকঠাক হবে না, ঠিকমতো অক্সিজেন সাপ্লাই হবে না ফিটাসের কাছে, তার ফলে প্রিটার্ম ডেলিভারি হয়ে যেতে পারে, প্রি ম্যাচুরিটি দেখা যাবে, আইইউজিআর দেখা যাবে। শুনতে পাচ্ছ তো? তাহলে এটা বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছে যে কেন প্রেগনেন্সি কিভাবে হার্টের উপর প্রেশার ক্রিয়েট করছে সেটা বুঝতে পেরেছো। আর হচ্ছে যে যদি হার্ট ডিজিজ অলরেডি থাকে তাহলে প্রেগনেন্সিতে কি কি এফেক্ট দেখা যেতে পারে। আচ্ছা, এবার নেক্সটে যাচ্ছি। দেখো, বলছে কমন হার্ট ডিজিজগুলো কি কি ইন প্রেগনেন্সি। রিউম্যাটিক হার্ট ডিজিজ। রিউম্যাটিক হার্ট ডিজিজটা কি দেখো, রিউম্যাটিক হার্ট ডিজিজ ইজ পার্মানেন্ট ড্যামেজ to the heart valves caused by one or more episode of acute rheumatic fever, usually following a group A streptococcal throat infection. তাহলে কি বলছে, রিউম্যাটিক যে হার্ট ডিজিজ সেটা হলো একটা পার্মানেন্ট যখন হার্ট ভালভসের ড্যামেজ হয়। সেটা কেন কেন হচ্ছে, যখন রিউম্যাটিক ফিভারটা বারে বারে হয়তো দেখা যায়, রিউম্যাটিক ফিভার থেকে হার্ট মাসেলসগুলো পার্মানেন্টলি যখন ড্যামেজ হয়ে যাচ্ছে তাকেই বলা হয় রিউম্যাটিক হার্ট ডিজিজ। আর রিউম্যাটিক ফিভারটা কেন হয় আমরা জানি যে গ্রুপ এ স্ট্রেপ্টোককাল ইনফেকশন থেকে হয়ে থাকে। এই ইনফেকশন থেকে যখন বারে বারে রিউম্যাটিক ফিভার ডেভেলপ করছে তা থেকে রিউম্যাটিক হার্ট ডিজিজ বা পার্মানেন্ট ড্যামেজ হয়ে যাচ্ছে হার্ট ভেসেলসগুলো, হার্ট ভালভসগুলো, ঠিক আছে। এবার এখানে কি বলছে দেখো, গ্রুপ এ স্ট্রেপ্টোককাল থ্রট ইনফেকশন, যেটা বললাম সেটাই এখানে ডিভাইড করে করে বোঝানো আছে। দেখো, গ্রুপ এ স্ট্রেপ্টোককাল থ্রট ইনফেকশন হচ্ছে, এবার ইন সাম সাসেপ্টেবল পিপল অ্যান্ড অ্যাবনর্মাল ইমিউন রেসপন্স ডেভেলপ। ধরো কিছু যে সাসেপ্টেবল পিপল আছে যাদের ইমিউন সিস্টেমটা লো আছে, ইমিউনিটিটা লো আছে, তাদের ক্ষেত্রে কি হবে, রিউম্যাটিক ফিভারে তাদের রিউম্যাটিক ফিভার ডেভেলপ হবে। এবার অ্যাকিউট রিউম্যাটিক ফিভার হচ্ছে, তার ফলে কি হবে, ইনফ্লামেশনস অফ দ্য হার্ট অর ভালভস, তার ফলে ইনফ্লামেশনস হচ্ছে হার্ট বা ভালভসে, রিপিটেড অর পার্মানেন্ট ভালভস ড্যামেজ হয়ে যায়। এবার সেখান থেকে রিউম্যাটিক হার্ট ডিজিজ হচ্ছে, যেটাকে আমরা রিউম্যাটিক হার্ট ডিজিজ বলি। হুইচ ভালভ ইজ মোস্ট কমনলি এফেক্টেড, কোন ভালভটা বেশি এফেক্টেড হয়, মাইটাল ভালভ, ঠিক আছে, মাইটাল ভালভটা বেশি এফেক্টেড হয়। তাই মাইটাল স্টেনোসিস এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে রিউম্যাটিক হার্ট ডিজিজ থাকলে মাইটাল স্টেনোসিস এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, মায়ের মধ্যে দেখা যায়, মাইটাল রিজার্জিটেশন দেখা যায় আর অ্যাওর্টিক স্টেনোসিস, এগুলো হওয়ার চান্সটা বেশি থাকে। তাহলে প্রেগনেন্সিতে কিন্তু রিউম্যাটিক হার্ট ডিজিজ যার মধ্যে মাইটাল স্টেনোসিসটা বেশি হয়, ঠিক আছে, এটা খেয়াল রাখবে। তারপরে হচ্ছে কনজেনিটাল হার্ট ডিজিজ, যেমন হচ্ছে এএসডি, ভিএসডি, টেট্রোলজি অফ ফ্যালোট, পালমোনারি হাইপারটেনশন, কার্ডিওমায়োপ্যাথি, যেমন পেরিপাটাম কার্ডিওমায়োপ্যাথি। কার্ডিওমায়োপ্যাথি মানে হচ্ছে হার্টটা যখন উইক হয়ে যাচ্ছে, হার্ট মাসেলসগুলো যখন উইক হয়ে যায়
পেরিপাটাম হচ্ছে কার্ডিওমায়োপ্যাথি, ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি। আর আদার কন্ডিশনের মধ্যে অ্যারিথমিয়া, ইসকেমিক হার্ট ডিজিজ। ঠিক আছে, এবার দেখো মোস্ট ইম্পর্টেন্ট লেশন যেটা, সেটা হচ্ছে মাইটাল স্টেনোসিস। মাইটাল স্টেনোসিস ইজ পার্টিকুলারলি ডেঞ্জারাস বিকজ প্রেগনেন্সি ইনক্রিজেস ব্লাড ভলিউম অ্যান্ড হার্ট রেট। তাহলে মাইটাল স্টেনোসিসটা হচ্ছে সব থেকে বেশি ডেঞ্জারাস। ঠিক আছে, আর মাইটাল, কেননা মাইটাল ভাল্বটা এখানে ন্যারো হয়ে যাচ্ছে, তার ফলে কি হয়, মাইটাল ভাল্বটা কার মাঝে থাকে, লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকেলের মাঝে থাকে। এর ফলে কি হয়, ব্লাড ফ্লোটা লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেলে ইজিলি হয় না। ঠিক আছে, যেহেতু ন্যারো হয় মাইটাল ভাল্বটা। এবার তার ফলে কি হয়, লেফট অ্যাট্রিয়ামের প্রেশারটা বেড়ে যাচ্ছে। লেফট অ্যাট্রিয়ামে যখন প্রেশার বাড়ে তখন কি হচ্ছে, পালমোনারি যে ভেন আছে, যেটা হচ্ছে ব্লাডটা লেফট অ্যাট্রিয়ামে দিচ্ছে লাংস থেকে, সেই পালমোনারি ভেনের প্রেশারও বেড়ে যাবে। তার ফলে পালমোনারি কনজেশন হবে, মানে সেখানে হচ্ছে অনেক বেশি ফ্লুইড বা ব্লাড অনেকটা বেশি অ্যাকুমুলেট হয়েছে। এবার তার ফলে হচ্ছে ডিপসনিয়া হবে। ঠিক আছে, ডিপসনিয়া বা পালমোনারি ইডিমা ডেভেলপ করে। তাই জন্য তাহলে ক্লিনিক্যাল ফিচার্সগুলো দেখো কি কি হচ্ছে। ডিপসনিয়া দেখা যায়, নকচার্নাল কাফ, সিনকোপ, হ্যাটিক, প্যালপিটেশন, অর্থোপনিয়া, তারপরে পালমোনারি ইডিমা, আচ্ছা, আর হেমাপ্টিসিস ইন সিভিয়ার কেসেস। ঠিক আছে, অর্থোপনিয়াটা কি বলো? অর্থোপনিয়া হ্যাঁ, লাইং পজিশনে যখন ডিস্ট্রেস হচ্ছে, কেন হয় বলো তো? যখন পেশেন্ট হচ্ছে, যখন ফ্ল্যাট পজিশনে লাইং করছে, তখন লেগ থেকে হার্টের দিকে ব্লাড ফ্লোটা বেশি হয়। এর ফলে হার্টের হচ্ছে উপর একটা চাপ পড়ে। এবার যদি হার্ট হচ্ছে ঠিকমতো কাজ না করতে পারে, তখন কি হয়, লাংসের মধ্যে ওভারলোড হয়ে যায়। তার থেকে এই তোমার ডিপসনিয়াটা বা একটা ব্রিদিং ডিফিকাল্টি হয়ে থাকে, যেটাকে অর্থোপনিয়া বলছে। যখন পেশেন্ট যখন লাইং ফ্ল্যাট থাকছে, তখন যে ব্রিদিং ডিফিকাল্টি হয় তাকেই অর্থোপনিয়া বলে। আচ্ছা, তারপরে দেখো মেটার্নাল কমপ্লিকেশনস কি হয়। হার্ট ডিজিজ ক্যান কজ কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর হয়, পালমোনারি ইডিমা, অ্যারিথমিয়াস, থ্রম্বোএম্বোলিজম হতে পারে, ইনএফেক্টিভ এন্ডোকার্ডাইটিস ইন সিলেক্টিভ হাই রিস্ক সিচুয়েশন, আর হাইপক্সেমিয়া, মেটার্নাল ডেথও হতে পারে ইন সিভিয়ার ডিজিজে। এ ডিসি দত্তে আছে। ডিসি দত্ত যাদের আছে খোলো, আর যাদের ডিসি দত্ত নেই তারা এই নোটটা দেখবে। হ্যাঁ, ডিসি দত্তের পেজটা হচ্ছে তোমার 259, 259, 259 এ আছে। পেয়েছো, বার করেছো? আচ্ছা, এবার দেখো ওয়ার্নিং সাইন অফ হার্ট ফেলিওর। হার্ট ফেলিওরের ওয়ার্নিং সাইনগুলো কি কি? ব্রিথলেসনেস অ্যাট রেস্ট, রেস্টেই হচ্ছে যে তার ব্রিদিং ডিফিকাল্টি হবে। অর্থোপনিয়া, ডিফিকাল্টি ব্রিদিং হোয়েন লাইং ফ্ল্যাট। প্যারক্সিসমাল নকচার্নাল ডিপসনিয়া হবে, সেটা কি? সাডেন সিভিয়ার ব্রিথলেসনেস দ্যাট ওয়েকস আ পারসন ফ্রম স্লিপ। ঠিক আছে, সাডেন একটা ব্রিদিং ডিফিকাল্টি হবে, যার ফলে পেশেন্ট ঘুম থেকে জেগে যাবে। নকচার্নাল মানেই সে যখন রাত্রিবেলা হচ্ছে, এটা সে যখন ঘুমিয়ে থাকছে, তখন একটা সাডেন ব্রিথলেসনেস হচ্ছে, যার ফলে পেশেন্ট ঘুম থেকে জেগে যাচ্ছে। এটাই হচ্ছে প্যারক্সিসমাল নকচার্নাল ডিপসনিয়া। আর পারসিস্টেন্ট একটা কাফ থাকবে, হেমাপটিসিস হবে। হেমাপটিসিসটা কি? হেমাপটিসিস কি?
ব্লিডিং ইন কাফ। ঠিক আছে, কেন এই হেমাপ্টিসিসটা হয়ে থাকে বলো তো? দেখো, যদি হচ্ছে হার্ট ঠিক মতো পাম্প না করতে পারে, তারপরে লাঞ্চের উপর তো একটা প্রেশার ক্রিয়েট করছে। এবার তার ফলে কি হয়, লাঞ্চে যে যে স্মল যে ভেসেলস গুলো আছে, ব্লাড ভেসেলস গুলো আছে, সেগুলো রাপচার হয়ে যেতে পারে। তখন হচ্ছে কাফের সাথে ব্লিডিংটা আসে। আচ্ছা, এবার দেখো কি বলছে, সায়ানোসিস ডেভেলপ করতে পারে, ট্যাকিকার্ডিয়া হতে পারে, রেস্ট জুগুলার ভেনাস প্রেশার, ঠিক আছে, রেস্ট করতে পারে জুগুলার ভেনাস প্রেশার, আর পেরিফেরাল ইডিমা। Mild pedal edema alone can be normal in pregnancy, but edema associated with breathlessness or other cardiac symptoms is concerning. বলছে যদি মাইল্ড পিডাল ইডিমা থাকে সেটা ঠিক আছে, নর্মাল, কিন্তু যদি ইডিমার সাথে ব্রিথলেসনেস থাকে বা আদার কোনো কার্ডিয়াক সিমটমস থাকে, তাহলে কিন্তু সেটা অবশ্যই কিন্তু ডক্টরের কাছে কনসার্ন করতে হবে। এবার দেখো ফিটাল কমপ্লিকেশনস কি হয়। যদি মায়ের হার্ট ডিজিজ থাকে তাহলে ফিটাল কমপ্লিকেশনস কি হবে, ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন হবে, প্রিম্যাচুরিটি হতে পারে, লো বার্থ ওয়েট বেবি হবে, ফিটাল হাইপক্সিয়া হবে, স্টিল বার্থ হতে পারে, ইনক্রিজ রিস্ক অফ কনজেনিটাল হার্ট ডিজিজ ইন সাম মেটার্নাল কনজেনিটাল কার্ডিয়াক কন্ডিশন। যদি মায়ের ধরো কনজেনিটাল হার্ট ডিজিজ থাকে, তাহলে সেক্ষেত্রে তোমার ফিটাসেরও কিন্তু কনজেনিটাল হার্ট ডিজিজ ডেভেলপ করার একটা ইনক্রিজ রিস্ক থাকে। ঠিক আছে, এগুলো হলো ফিটাল কমপ্লিকেশন। এবার বলছে হাই রিস্ক পিরিয়ড কোনটা। হাই রিস্ক পিরিয়ড বলছে যে দেয়ার আর 3 particularly important periods when cardiac decompensation may occur. প্রথমে বলছে দেখো অ্যারাউন্ড 28 to 32 উইকস, এই সময়টা একটা ডেঞ্জারাস পিরিয়ড। ঠিক আছে, প্রেগনেন্সি 28 থেকে 32 বলি, যাদের যেসব মায়েদের হার্ট ডিজিজ অলরেডি আছে তাদের এই সময়টা খুব ডেঞ্জারাস, কেননা এই সময় ব্লাড ভলিউম, কার্ডিয়াক যে ওয়ার্কলোড সেগুলো হাই হতে শুরু করছে আরো বেশি, তাই জন্য এই সময় একটা কার্ডিয়াক ফেলিওরের চান্স থাকে। আর দেখো ডিউরিং লেবারের সময় একে পেন থাকছে, অ্যাংজাইটি থাকছে, ইউট্রাইন কন্ট্রাকশন থাকছে, এবং তার ফলে কি হয়, কার্ডিয়াক ওয়ার্কলোডটাও আরো বাড়ছে, তার ফলে ডিউরিং লেবারের সময়ও হতে পারে। আর হচ্ছে ইমিডিয়েটলি আফটার ডেলিভারির একদম পরেই, এটা হচ্ছে এই সময়টা সব থেকে বেশি কার্ডিয়াক ফেলিওর দেখা যায়। কেন বলতো, যখন ডেলিভারি হয়ে গেল তখন মায়ের কাছে একটা যে মানে সাডেন একটা অনেকটা বেশি হচ্ছে যে ব্লাড ফ্লো করে, মায়ের হার্টে গিয়ে রিটার্ন করে। ঠিক আছে, প্লাসেন্টা থেকে যখন তোমার ইউটেরো প্লাসেন্টাল সার্কুলেশনটা স্টপ হয়ে গেল, তখন কি হয়, ওই ব্লাডটা মায়ের হচ্ছে সার্কুলেশনে ফিরে যায়, তো এবার গিয়ে হার্টের উপর একটা সাডেন একটা প্রেশার দেয়, তার ফলে কার্ডিয়াক কিন্তু ওয়ার্কলোডটা বেড়ে যাচ্ছে এবং হার্ট ফেলিওরের চান্সটা বাড়ে। সেটাই এখানে বলছে, দেখো ইউটেরাস আফটার ডেলিভারি কি হয়, ইউটেরাস কন্ট্রাক্ট করছে, ব্লাড ফ্রম ইউটেরোপ্লাসেন্টাল সার্কুলেশন রিটার্নস টু মেটার্নাল সার্কুলেশন। তখন কি হয়, ইউটেরোপ্লাসেন্টাল সার্কুলেশন থেকে ব্লাডটা মায়ের সার্কুলেশনে চলে যাচ্ছে, ভেনাস রিটার্ন সাডেনলি ইনক্রিজ করছে, কার্ডিয়াক ওয়ার্কলোডটাও বাড়ছে, তার ফলে হার্ট ফেলিওরের রিস্কটা থাকে বা পালমোনারি ইডিমা ডেভেলপ করে। ঠিক আছে, তাহলে ইমিডিয়েটলি আফটার ডেলিভারি কিন্তু হার্ট ফেলিওরের চান্সটা অনেক বেশি। নেক্সট দেখো নার্সিং ম্যানেজমেন্টে কি বলছে, যে অ্যান্টিনেটাল কেয়ারে কি করতে হবে, রেগুলার অ্যান্টিনেটাল অ্যান্ড কার্ডিয়াক অ্যাসেসমেন্ট, মনিটর পালস, বিপি, রেসপিরেটরি রেট অ্যান্ড SpO2, অবজার্ভ ফর সাইন অফ হার্ট ফেলিওর, মনিটর ওয়েট অ্যান্ড ইডিমা, অ্যাডিকুয়েট রেস্ট, অ্যাভয়েড এক্সেসিভ ফিজিক্যাল এক্সারশন, মেনটেন অ্যাপ্রোপ্রিয়েট নিউট্রিশন, administer prescribed cardiac medications, আর monitor fetal growth and well-being, refer or manage jointly with obstetric and cardiac teams in significant disease. ঠিক আছে, যদি সিগনিফিক্যান্ট দেখা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু কার্ডিয়াক ওপিনিয়ন নিতে হবে, মাকে কিন্তু কার্ডিওলজিস্টের কাছে রেফার করতে হবে, তাদের ওপিনিয়ন নিয়ে তারপরে তারা যেরকম ভাবে বলছে সেই রকম ম্যানেজমেন্ট দিতে হবে, বা ডেলিভারি করার আগেও ওপিনিয়ন নিতে হবে। ডিউরিং লেবারের ক্ষেত্রে বলছে প্রোভাইড অ্যাডিকুয়েট পেন রিলিফ, পেন যদি বেশি থাকে সেক্ষেত্রে আবার হচ্ছে যে হার্টের কিন্তু ওয়ার্কলোড বেড়ে যায়, হার্টের উপর একটা প্রেশার ক্রিয়েট করবে, তাই জন্য অ্যাডিকুয়েট পেন রিলিফ করতে হবে ডিউরিং লেবার। অ্যানালজেসিয়া দিতে হবে, এপিডুরাল অ্যানালজেসিয়া দেওয়া হয়। ঠিক আছে, মনিটর মেটার্নাল ভাইটাল সাইন অ্যান্ড অক্সিজেনেশন, মনিটর ফিটাল হার্ট রেট, অ্যাভয়েড ফ্লুইড ওভারলোড, কেননা এখানে পালমোনারি ইডিমা ডেভেলপ করার একটা চান্স থাকে, সেই জন্য ফ্লুইড ওভারলোড করা যাবে না, আননেসেসারি কোনো ফ্লুইড দেওয়া যাবে না। Keep the woman in a position that improves breathing and venous return, commonly left lateral,
অর সেমি রিকাম্বেন্ট পজিশন, ঠিক আছে, এমন পজিশন দিতে হবে যাতে ভেনাস রিটার্নটা ভালো হয় বা ব্রিদিংটা ইমপ্রুভ হয়। সেটা কি পজিশন? লেফট ল্যাটারাল বা সেমি রিকাম্বেন্ট পজিশন, ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, মেনটেন ক্লোজ অবজারভেশন ফর হার্ট ফেলিওর, হার্ট ফেলিওরের সাইনগুলো লক্ষ্য রাখতে হবে। এবার আফটার ডেলিভারি কি করতে হবে? দ্য পোস্টপার্টাম পিরিয়ড ইজ ক্রিটিক্যাল। পোস্টপার্টাম পিরিয়ডে বললাম বেশি হার্ট ফেলিওরের চান্স থাকে, তাহলে এটা হচ্ছে খুব ক্রিটিক্যাল পিরিয়ড। ক্লোজলি মনিটর ফর পালমোনারি ইডিমা অ্যান্ড হার্ট ফেলিওর, তাই ক্লোজলি মনিটর করতে হবে যে কোনো পালমোনারি ইডিমা বা হার্ট ফেলিওরের সাইন সিমটম ডেভেলপ করছে কিনা। মনিটর ব্লাড ভাইটাল সাইন্স অ্যান্ড অক্সিজেন স্যাচুরেশন, এগুলো দেখতে হবে। অ্যাভয়েড আননেসেসারি র্যাপিড আইভি ফ্লুইড অ্যাডমিনিস্ট্রেশন, তাহলে আননেসেসারি কোনো ফ্লুইড দেওয়া হবে না, র্যাপিডলি দেওয়া হবে না, ঠিকঠাক ডোজ মেনটেন করে দিতে হবে। অবজার্ভ ফর ইনক্রিজিং ব্রিথলেসনেস, ক্র্যাকলস, ট্যাকিকার্ডিয়া অর ফলিং SpO2, এগুলো অবজার্ভ করতে হবে। কন্টিনিউ প্রেসক্রাইব কার্ডিয়াক ট্রিটমেন্ট, কার্ডিয়াক ট্রিটমেন্ট যেমন সে আগে যে মেডিসিনগুলো খেত সেগুলো কিন্তু কন্টিনিউ চালাতে হবে। এবার এখানে ইম্পর্টেন্ট ড্রাগ কি দেওয়া হয় দেখো। ট্রিটমেন্ট ডিপেন্ডস অন দ্য স্পেসিফিক কার্ডিয়াক কন্ডিশন, কমনলি এনকাউন্টার্ড মেডিকেশন মে ইনক্লুড, কি কি বিটা ব্লকার দেওয়া হয় ফর সিলেক্টেড অ্যারিথমিয়াস বা কার্ডিয়াক কন্ডিশন। আচ্ছা, ডাইউরেটিক দেওয়া হচ্ছে হোয়েন নিডেড ফর হার্ট ফেলিওর বা পালমোনারি কনজেশন, তখন পালমোনারি ওভারলোড হয়ে যাচ্ছে বা হার্ট ফেলিওরের একটা চান্স থাকছে, তখন হচ্ছে ডাইউরেটিক দেওয়া যেতে পারে। অ্যান্টিকোয়াগুলেন্ট দেওয়া হয়। আচ্ছা, অ্যান্টিকোয়াগুলেন্টের মধ্যে দেখো ফার্স্ট ট্রাইমেস্টারে কিন্তু LMWH বেশি প্রেফার করা হয়, ঠিক আছে, লো মলিকুলার ওয়েট হেপারিন, এটা হচ্ছে দেওয়া হয়। ওয়ারফারিনটা কেন এখানে দেওয়া হয় না বলো তো ফার্স্ট ট্রাইমেস্টারে? কেননা ওয়ারফারিনের একটা টেরাটোজেনিক এফেক্ট আছে, কনজেনিটাল অ্যাবনর্মালিটি দেখা যেতে পারে বেবির মধ্যে, সেই জন্য ওয়ারফারিনটা এখানে অ্যাভয়েড করা হয় ফার্স্ট ট্রাইমেস্টারে, কেননা এই সময় তো বিভিন্ন অর্গানগুলো ডেভেলপ করে, সেই জন্য ফার্স্ট ট্রাইমেস্টারে ওয়ারফারিন সাধারণত দেওয়া হয় না, LMWH দেওয়া হয়। LMWH কিসে দেয়? আইভিতে না IM না SC, কিসে দেয়? হ্যাঁ, সাবকিউটেনিয়াস দেওয়া হয়, সাবকিউটেনিয়াসলি দিচ্ছে। আর সেকেন্ড আর থার্ড ট্রাইমেস্টারে দেয় ওয়ারফারিন স্টার্টেড অ্যান্ড কন্টিনিউ টিল দ্য অনসেট অফ লেবার অর ইন্ডাকশন অফ লেবার, তাহলে সেকেন্ড অ্যান্ড থার্ড ট্রাইমেস্টার যেখানে অর্গানগুলো এবার ডেভেলপ হয়ে গেছে, তাই জন্য ওয়ারফারিনটা এখানে স্টার্ট করা হলো এবং কন্টিনিউ করা হবে কত দিন পর্যন্ত? অনসেট অফ লেবার অর ইন্ডাকশন অফ লেবারের আগে পর্যন্ত, ঠিক আছে, তাহলে অনসেট অফ লেবার বা ইন্ডাকশন অফ লেবারের আগে পর্যন্ত ওয়ারফারিন দেওয়া হলো। ওয়ারফারিন ইজ সুপিরিয়র দ্যান হেপারিন, হেপারিনের থেকে ওয়ারফারিনটা অনেক বেশি ভালো, সেজন্য ওয়ারফারিনটা আবার সেকেন্ড ট্রাইমেস্টার থেকে শুরু করে দেওয়া হয়। এবার বলছে দেখো, প্রায়র টু লেবার ওয়ারফারিন স্টপ, এবার লেবারের আগে ওয়ারফারিন বন্ধ করে আবার হেপারিন চালানো হয়, ঠিক আছে, তখন এবার হেপারিন দিচ্ছে, এবার সেইখান থেকে পোস্টপার্টামের 7 days পর্যন্ত হেপারিন কন্টিনিউ করা হয়, ঠিক আছে। তাহলে সেকেন্ড অ্যান্ড ফার্স্ট ট্রাইমেস্টারে দিল LMWH, সেকেন্ড আর থার্ড ট্রাইমেস্টারে তোমার দিচ্ছে ওয়ারফারিন, আর ওয়ারফারিনটা স্টপ করছে যখন অনসেট অফ লেবার বা তোমার ইন্ডাকশন অফ লেবার হচ্ছে তখন বন্ধ করে দিল, এবার দিয়ে কি কন্টিনিউ করছে? হেপারিন কন্টিনিউ করে, কতদিন পর্যন্ত? পোস্টপার্টামে 7 days পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, তারপরে আবার ওয়ারফারিন স্টার্ট করা হয়। এবার অ্যান্টিডোট কি আছে দেখো, হেপারিনের অ্যান্টিডোট কি? প্রোটামিন সালফেট, আর ওয়ারফারিনের ভিটামিন K, এই অ্যান্টিডোট গুলো ভালো করে দেখবে। আচ্ছা, আর হেপারিন চললে তোমার এপিটিটি দেখতে হয়, ঠিক আছে, এপিটিটি লেভেলটা দেখতে হয়। আচ্ছা, আর তোমার এপিটিটি কি বলো তো? এপিটিটির ফুল ফর্ম কি জানো? অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম, লিখে নাও। এপিটিটি মানে হচ্ছে, হ্যাঁ, এপিটিটি হচ্ছে অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম, ঠিক আছে। হেপারিন যখন দেওয়া হবে তখন ব্লাডে এই লেভেলটা দেখা হয়, আর ওয়ারফারিনের ক্ষেত্রে পিটি আর INR দেখা হয়, ঠিক আছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে তোমার ওয়ারফারিনে তাহলে কি দেখা হচ্ছে না, পিটি দেখা হয় আর INR। পিটিটা হচ্ছে কি? প্রথম মিন টাইম, ঠিক আছে, হ্যাঁ, প্রথম মিন টাইম। আর INRটা কি?
INR ইন্টারন্যাশনাল নর্মালাইজড রেশিও, ঠিক আছে, ইন্টারন্যাশনাল নর্মালাইজড রেশিও। হ্যাঁ, তাহলে ওয়ারফারিন চললে PTINR লেভেলটা দেখা হয়। আর LMWE যেটাকে ইনক্সাপেরিন বলা হয় সেটা হচ্ছে রুটিন এপিটিটি মনিটরিং ইজ নট ইউজড। এখানে অ্যান্টি এক্সে ফ্যাক্টর মে বি চেকড ইন সিলেক্টেড সিচুয়েশন, ঠিক আছে, এখানে অ্যান্টি এক্সে কন্ডিশনটা এটা দেখা হচ্ছে, অ্যান্টি এক্সেটা দেখা হয়, এটা হচ্ছে তোমার কোয়াগুলেশন ফ্যাক্টর, এটা দেখা হয়, ঠিক আছে। LMWH ডোজ ইউজুয়ালি স্টপ বিফোর সার্জারি। তাই LMWH এবার বিফোর সার্জারি কতক্ষণ আগে স্টপ করা হয়, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে পড়বে। প্রোফাইল্যাকটিক ডোজ মানে প্রিভেন্টিভ যে ডোজটা, সেটা হচ্ছে যদি প্রিভেন্টিভ মেজার হিসাবে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে অ্যাটলিস্ট 12 আওয়ার্স বিফোর সার্জারি এটা স্টপ করে দিতে হবে। আর থেরাপিউটিক ডোজ মানে ট্রিটমেন্ট ডোজ, যদি ট্রিটমেন্ট পারপাসে ইউজ করা হয় তাহলে সেক্ষেত্রে অ্যাটলিস্ট 24 আওয়ার্স বিফোর, ঠিক আছে, 24 ঘন্টা আগে বন্ধ করে দিতে হবে। আর যদি হচ্ছে UFH মানে আনফ্র্যাকশনেটেড হেপারিন, যেটা আইভিতে দেওয়া হয়, এটা স্টপ করা হয় 4 to 6 আওয়ার্স বিফোর সার্জারি। এগুলো ভালো করে দেখবে, হ্যাঁ, এটা বিফোর সার্জারি 4 to 6 আওয়ার্স আগে স্টপ করা হয়, ঠিক আছে। এটা বুঝতে পেরেছো? তাহলে LMW স্টপ করা হচ্ছে সার্জারি। প্রোফাইল্যাকটিক যদি ডোজ হয় তাহলে সেক্ষেত্রে, যদি প্রিভেন্টিভ পারপাসে ইউজ করা হয় LMW তাহলে সেক্ষেত্রে 12 ঘন্টা আগে স্টপ করছে, আর যদি ট্রিটমেন্ট পারপাসে ইউজ হয় তাহলে সেক্ষেত্রে 24 ঘন্টা আগে স্টপ হয়। আর যেটা হচ্ছে তোমার হেপারিন যেটা আইভিতে দেওয়া হয় সেটা হচ্ছে 4 to লো মলিকুলার ওয়েট হেপারিন। LMWH হচ্ছে লো মলিকুলার ওয়েট হেপারিন, লিখেছো? লো মলিকুলার ওয়েট হেপারিন, হ্যাঁ। আচ্ছা, এবার বলছে যে এসি ইনহিবিটরস আর হচ্ছে ARBs, এটা হচ্ছে কন্ট্রা ইন্ডিকেটেড ডিউরিং প্রেগনেন্সি বিকজ অফ ফিটাল টক্সিসিটি। এদের টেরাটোজেনিক এফেক্ট আছে, তাই এগুলো দেওয়া হয় না, কন্ট্রা ইন্ডিকেটেড। এবার দেখো NYHA ফাংশনাল ক্লাসিফিকেশনস, এটা হচ্ছে, এটা এই ক্লাসিফিকেশনটা ভালো করে পড়বে, হ্যাঁ। এটা হচ্ছে ক্লাস 1 হচ্ছে মানে নো লিমিটেশনস অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, মানে কোনো রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে কোনো রকম অসুবিধা হচ্ছে না, তাদেরকে ক্লাস 1 বলছে। ক্লাস 2 স্লাইট লিমিটেশন অর্ডিনারি অ্যাক্টিভিটি কজেস সিমটমস, বলছে স্লাইট লিমিটেশন হচ্ছে অর্ডিনারি অ্যাক্টিভিটি গুলো করলে নানা রকম ডিপসনিয়া এইসব সিমটমস গুলো দেখা যাচ্ছে। আর ক্লাস 3 বলছে মার্কড লিমিটেশনস লেস দ্যান অর্ডিনারি অ্যাক্টিভিটি কজেস সিমটমস, বলছে অর্ডিনারি যে অ্যাক্টিভিটিস গুলো আছে, মানে ডেইলি যে অ্যাক্টিভিটিস গুলো করে থাকে, সেই অ্যাক্টিভিটিস এর থেকেও যদি কম অ্যাক্টিভিটি করে তাতেও দেখা যাচ্ছে সিমটমস গুলো ডেভেলপ করছে, ঠিক আছে। লেস দ্যান অর্ডিনারি অ্যাক্টিভিটি, অর্ডিনারি অ্যাক্টিভিটির থেকে কম কাজ করলেও সিমটমস দেখা যাচ্ছে, তবে আমরা তাকে ক্লাস 3 বলবো। আর ক্লাস 4 হচ্ছে সিমটমস ইভেন অ্যাট রেস্ট, যখন পেশেন্ট রেস্টে থাকছে তখনও সিমটমস দেখা যাচ্ছে, ঠিক আছে, যেমন নকটার্নাল কাফ, ডিপসনিয়া, অর্থোপনিয়া, প্যালপিটেশনস, এগুলো। তাহলে ক্লাস 1 কখন বলবো? যখন ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে কোনো লিমিটেশন নেই, সে সব ঠিকঠাক করে করতে পারছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি গুলো, কিন্তু তার একটা হার্ট ডিজিজ আছে। আচ্ছা, ক্লাস 2টা হচ্ছে স্লাইট লিমিটেশন, মানে অর্ডিনারি কাজগুলো সে হচ্ছে করতে গিয়ে তার সিমটমসটা ডেভেলপ করছে, এমনি ঠিক আছে কিন্তু যখন সে অর্ডিনারি যে কাজগুলো সেগুলো করছে তখন সিমটমস দেখা যাচ্ছে। আর ক্লাস 3 হচ্ছে অর্ডিনারি অ্যাক্টিভিটিস এর থেকেও কম যখন কাজ করছে তাতেও তার সিমটমস ডেভেলপ করছে। আর ক্লাস 4 হচ্ছে যখন সে রেস্টে থাকছে তখনও সিমটমস দেখা যাচ্ছে, ঠিক আছে। যারা প্রথম দিকে ছিলে না তাদের জন্য কি আরেকবার প্রথমটা বলে দেবো? দেখো, বলছে হার্ট ডিজিজ ইন প্রেগনেন্সিতে, বলছে হার্ট ডিজিজ ইন প্রেগনেন্সিতে কি বলছে যে এই ক্ষেত্রে তোমার যাদের অলরেডি হার্ট ডিজিজ আছে তাদের ক্ষেত্রে প্রেগনেন্সিতে তো নানারকম ফিজিওলজিক্যাল চেঞ্জেস হয়ে থাকে, কার্ডিওভাস্কুলার সিস্টেমে নানারকম চেঞ্জেস হয়, ব্লাড ভলিউম বাড়ে, প্লাজমা ভলিউম বাড়ে, তারপরে কার্ডিয়াক ওয়ার্কলোডটা বাড়ছে। তো যাদের অলরেডি হার্ট ডিজিজ আছে তাদের ক্ষেত্রে আরো কন্ডিশনটা ওরসেন হয়।
এমনকি হার্ট ফেলিওর পর্যন্ত দেখা যেতে পারে। ঠিক আছে, এবার সেক্ষেত্রে এবার বলছে এখানে প্যাথোফিজিওলজিটা কি বলছে দেখো, প্রেগনেন্সিতে যেহেতু ব্লাড ভলিউম বাড়ছে, কার্ডিয়াক আউটপুট বাড়ছে, হার্ট ওয়ার্কসটা ইনক্রিজ করছে, তার ফলে হার্ট ডিজিজ যে ওমেনের অলরেডি আছে তাদের হার্ট ফেলিওর ডেভেলপ হয়। এবার দেখো এখানে বলছে যদি ধরো এবার কোনো মায়ের হার্ট লিশন অলরেডি আছে, এবার প্রেগনেন্সির ওপর তার এফেক্ট কি কি পড়ছে দেখো, যে প্রিটার্ম ডেলিভারি হতে পারে। আগেরটা বললাম প্রেগনেন্সির ফলে হার্ট ডিজিজ পেশেন্টের কি কি হচ্ছে, আর এবার এখানে হচ্ছে যে হার্ট ডিজিজের জন্য প্রেগনেন্সির উপর কি এফেক্ট ফেলে। প্রিটার্ম ডেলিভারি হতে পারে, প্রিম্যাচুরিটি দেখা যেতে পারে, আইওজিআর হতে পারে। এবার দেখো কমন হার্ট ডিজিজের মধ্যে সব থেকে কমন হচ্ছে রিউম্যাটিক হার্ট ডিজিজ এই সময় হয়ে থাকে। রিউম্যাটিক হার্ট ডিজিজ কাদের হয়, ধরো প্রিভিয়াস যদি রিউম্যাটিক ফিভার হয়ে থাকে, গ্রুপ এ স্ট্রেপ্টোককাসের ফলে যদি রিউম্যাটিক ফিভার হয়, সেটা থেকে যখন পার্মানেন্ট হার্ট মাসেলসের ড্যামেজ হয়ে যাচ্ছে তখনই তাকে রিউম্যাটিক হার্ট ডিজিজ বলে। আর এই রিউম্যাটিক হার্ট ডিজিজের মধ্যে মাইটাল স্টেনোসিস এটা হচ্ছে সব থেকে বেশি কমন, এটা জেনে রাখবে, মাইটাল স্টেনোসিসটা বেশি হয়। আর এখানে সেরকম কিছু নেই। আর দেখো বলছে মাইটাল স্টেনোসিসে কি হয়, মাইটাল স্টেনোসিসে মাইটাল ভাল্বটা ন্যারো হয়ে যাচ্ছে, তার ফলে কি হয়, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেলে ব্লাড ফ্লোটা ঠিকঠাক হয় না। যেহেতু লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকেলের মাঝখানে মাইটাল ভাল্ব থাকে, তাই জন্য ব্লাড ফ্লোটা ঠিকঠাক হচ্ছে না, তার ফলে লেফট অ্যাট্রিয়ামের প্রেশার বাড়ছে। আর লেফট অ্যাট্রিয়ামের যখন প্রেশার বাড়ে তখন কি হয়, পালমোনারি যে ভেন সেই তার উপরও প্রেশার বাড়ে, কেননা পালমোনারি ভেন থেকে লেফট অ্যাট্রিয়ামের লাংস থেকে ব্লাডটা আসে। এবার যখন লেফট অ্যাট্রিয়ামে প্রেশার বাড়ছে তখন পালমোনারি ভেনের দিকেও তো প্রেশারটা বাড়বে। এবার পালমোনারি ভেনে যখন প্রেশার বাড়ছে তখন কি হয়, তখন লাংসের হচ্ছে বা পালমোনারি কনজেশন, মানে তখন ব্লাডটা অনেক বেশি অ্যাকুমুলেট হয়ে যায় সেখানে, তার ফলে পালমোনারি ইডিমা ডেভেলপ করছে, ডিপসনিয়া হচ্ছে। ঠিক আছে, এবার ক্লিনিক্যাল ফিচার্স এর মধ্যে কি কি হয়, ডিপসনিয়া হতে পারে, নকটার্নাল কাফ মানে রাত্রিবেলায় কাফ হবে, কাফিং করবে, সিনকোপ হয়ে যেতে পারে, ফ্যাটিক, প্যালপিটেশন, অর্থোপনিয়া, আর পালমোনারি ইডিমা আর হিমাপটিসিস হতে পারে সিভিয়ার কেসে, তখন লাংসের ব্লাড ভেসেলসগুলো রাপচার হয়ে যাচ্ছে। এবার মেটার্নাল কমপ্লিকেশনের মধ্যে বলছে যে কনজেস্টিভ হার্ট ফেলিওর, এটা সব থেকে বড় কমপ্লিকেশন, পালমোনারি ইডিমা, তারপরে অ্যারিথমিয়াস, থ্রম্বোএম্বোলিজম, ইনএফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, হাইপক্সেমিয়া, মেটার্নাল ডেথ হতে পারে ইন সিভিয়ার ডিজিজে। এটা হলো মেটার্নাল কমপ্লিকেশনস। আর ওয়ার্নিং সাইন অফ হার্ট ফেলিওর, কি কি সাইন দেখলে আমরা বুঝবো যে এবার হার্ট ফেলিওরের দিকে এগোচ্ছে, সেটা হচ্ছে ব্রিথলেসনেস অ্যাট রেস্ট, রেস্টে মা যখন থাকবে তখনও তার ব্রিদিং ডিফিকাল্টি হবে। অর্থোপনিয়া, যখন পেশেন্ট লাইং ফ্ল্যাট থাকবে তখন তার ব্রিদিং ডিফিকাল্টি হচ্ছে। প্যারক্সিসমাল নকটার্নাল ডিপসনিয়া, মানে এমন ডিফিকাল্টি ব্রিথলেসনেস হচ্ছে যে ঘুম থেকেই জেগে যাচ্ছে পেশেন্ট। পারসিস্টেন্ট কাফ, হেমাপটিসিস, সায়ানোসিস, ট্যাকিকার্ডিয়া, তারপরে রেস্ট জুগুলার ভেনাস প্রেশার, পেরিফেরাল ইডিমা, এগুলো হলে বুঝতে পারবো এবার হার্ট ফেলিওরের দিকে পেশেন্ট এগোচ্ছে। এবার বলছে ফিটাল কমপ্লিকেশনস কি হয়, আইজিআর হতে পারে, প্রি ম্যাচুরিটি, লো বার্থ ওয়েট, ফিটাল হাইপক্সিয়া, স্টিল বার্থ, আর ইনক্রিজ রিস্ক অফ কনজেনিটাল হার্ট ডিজিজ। যদি মায়ের কনজেনিটাল হার্ট ডিজিজ থাকে সেক্ষেত্রে ফিটাসেরও হওয়ার চান্স থাকে। এবার হাই রিস্ক পিরিয়ড কোনটা, হাই রিস্ক পিরিয়ড এটাও ইম্পর্টেন্ট, যে অ্যারাউন্ড 28 থেকে 32 উইকস পর্যন্ত, ডিউরিং লেবারের টাইমটা, আর ইমিডিয়েটলি আফটার ডেলিভারি। ঠিক আছে, এই সময়টা হচ্ছে হাই রিস্ক পিরিয়ডস। তবে বেশি হচ্ছে হাই রিস্ক মানে যে কন্ডিশনটা দেখা যায় সেটা হচ্ছে আফটার ডেলিভারি। আর এখানে এমনি বলার কিছু নেই। আর এদিকে হচ্ছে যে এই ড্রাগের মধ্যে অ্যান্টিকোয়াগুলেন্ট, এটা ভালো করে দেখবে যে ফার্স্ট ট্রাইমেস্টারে এলএমডব্লিউএইচ প্রেফার করা হয়, কেননা ওয়ারফারিনের একটা টেরাটোজেনিসিটি এফেক্ট রয়েছে। আর সেকেন্ড আর থার্ড ট্রাইমেস্টারে গিয়ে আবার ওয়ারফারিন স্টার্ট করা হয় এবং কন্টিনিউ করবে অনসেট অফ লেবার বা ইন্ডাকশন অফ লেবারের আগে পর্যন্ত। এবার ওয়ারফারিনটা হচ্ছে হেপারিনের থেকে আরো ভালো কাজ করে, তাই জন্য ওয়ারফারিনটা কিন্তু আবার সেকেন্ড ট্রাইমেস্টার থেকে শুরু করে দিল, যখন বেবির অর্গানোজেনেসিসটা হয়ে গেল, মোটামুটি মেজর অর্গানগুলো ডেভেলপ হয়ে যায় মোটামুটি ফার্স্ট ট্রাইমেস্টারেই, তো তারপর এটা যেন আবার স্টার্ট করে দেয়। তারপরে বলছে হেপারিন, এবার প্রায়র টু লেবার ওয়ারফারিন আবার স্টপ করে দিচ্ছে, এবার তখন হেপারিন কন্টিনিউ করা হয়। ঠিক আছে, এবার হেপারিন হচ্ছে পোস্টপার্টামে 7 days পর্যন্ত দেওয়া হয়।
এবার তারপরে বলছিল তারপরে আবার ওয়ারফারিন দেওয়া হচ্ছে, আর অ্যান্টিডোট হচ্ছে হেপারিনের পোটামিন সালফেট আর ওয়ারফারিনের ভিটামিন কে। আর হেপারিন দিলে এপিটিটি দেখতে হবে, আর ওয়ারফারিন দিলে পিটিআইএনএর লেভেলটা দেখতে হবে। আর এলএমডব্লিউএইচ এর ক্ষেত্রে এপিটিটি দেখা হয় না, এখানে অ্যান্টি এক্সে ফ্যাক্টরটা দেখা হয়। আর এলএমডব্লিউএইচ এর ডোজটা ইউজুয়ালি স্টপ করা হয় বিফোর সার্জারি, কোনো ধরো সার্জারি হবে বা ধরো হ্যাঁ কোনো সার্জারি হলো বা সিজারিয়ান সেকশনও যদি হয়ে থাকে, তাহলেও হচ্ছে যদি প্ল্যান থাকে, প্ল্যান সিজারিয়ান সেকশন হয়, সেক্ষেত্রেও এলএমডব্লিউএইচ প্রোফাইল্যাক্টিক ডোজ হিসাবে যদি দেওয়া হয় তাহলে 12 ঘন্টা আগে বন্ধ করে দেওয়া হয়, আর যদি থেরাপিউটিক ডোজ হিসাবে মানে ট্রিটমেন্ট পারপাসে ইউজ হয় তাহলে সেক্ষেত্রে 24 ঘন্টা আগে বন্ধ করা হয়। আর তোমার আনফ্র্যাকশনেটেড হেপারিন যেটা হচ্ছে আইভিতে দেওয়া হয়, সেটা বন্ধ করা হয় 4 to 6 আওয়ার্স বিফোর সার্জারি, সার্জারি 4 থেকে 6 ঘন্টা আগে। আর এই ক্লাসিফিকেশনটা পড়বে সেটা হচ্ছে ক্লাস 1 বলবো যখন কোনো রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে কোনো রকম প্রবলেম হচ্ছে না, ক্লাস 2 যখন অর্ডিনারি অ্যাক্টিভিটিস গুলো করলে তার সিমটমস দেখা যাচ্ছে, ক্লাস 3 যখন লেস দেন অর্ডিনারি অ্যাক্টিভিটিসেও তার সিমটমস দেখা যাবে, আর ক্লাস 4 হচ্ছে রেস্টে থাকাকালীনও সিমটমস থাকবে। ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে এরপরে তোমাদের অনেক কিছু আছে যেগুলো হচ্ছে যে সব কিন্তু ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, যেমন তোমার ধরো বলছি এপিলেপসি, তারপরে থাইরয়েড ডিসফাংশন, ঠিক আছে, জন্ডিস ইন প্রেগনেন্সি, এগুলো থেকে অত কোশ্চেন আসে না। ভাইরাল হেপাটাইটিস, তারপরে এপিলেপসি ইন প্রেগনেন্সি, এইগুলো কি তোমরা পড়তে চাও? এগুলো থেকে সেরকম কোশ্চেন আসে না। তাহলে আমি মানে আরো তো পরে অনেক কিছু আছে, তাহলে ওগুলো নিয়ে হচ্ছে তো ডিসকাস করা, ওগুলো পড়ে যদি পরে টাইম থাকে তখন না হয় এগুলো একটু, সেগুলো থেকে আসে না সেরকম কোশ্চেন। না, অন্য কোনো টপিক পড়াবো না, একটু শর্ট কোশ্চেন ডিসকাস করবো। তোমরা কি এইগুলো হচ্ছে যে পড়বে কি বলো? জন্ডিস ইন প্রেগনেন্সি, ভাইরাল হেপাটাইটিস, তারপরে এপিলেপসি ইন প্রেগনেন্সি, থাইরয়েড ডিসঅর্ডার, এগুলো থেকে সেরকম কোশ্চেন আসে না। তাহলে আমি ইম্পর্টেন্ট পার্টগুলো নিয়ে তাহলে হচ্ছে ডিসকাশনে চলে যাবো এরপরে। ঠিক আছে? হ্যাঁ, কেননা এখনো ইম্পর্টেন্ট অনেকগুলোই আছে। ডায়াবেটিস মেলাইটাসটা পড়াবো, ওটা হচ্ছে যে ইম্পর্টেন্ট টপিক। তারপরে তোমার হচ্ছে প্রিটার্ম লেবার, তারপরে তোমার আইইউজিআর আছে, তারপরে নিউবর্নের কিছু কেস আছে, ওগুলো পড়তে হবে। তারপরে গাইনিরও কিছু আছে, কিছু ইম্পর্টেন্ট যেগুলো, ঠিক আছে, ওগুলো পড়ে যদি পরে টাইম থাকে তখন নয় যেগুলো আনইম্পর্টেন্ট সেগুলো নিয়ে একবার করা যাবে। ঠিক আছে, দাঁড়াও তোমাদের একটু শর্ট কোশ্চেন জিজ্ঞাসা করি। ঠিক আছে? আচ্ছা, বলো।
The most common heart disease complicating pregnancy in developing countries is ischemic heart disease, congenital heart disease, rheumatic heart disease, cardiomyopathy. হ্যাঁ, অপশন সি রিউম্যাটিক হার্ট ডিজিজ বললাম তো, সব থেকে কমন রিউম্যাটিক হার্ট ডিজিজ দেখা যায়। রিউম্যাটিক হার্ট ডিজিজ, মাইটাল স্টেনোসিস, ঠিক আছে। তারপরে দেখো আচ্ছা, pregnancy causes which major cardiovascular changes? Option A, decreased cardiac output. Option B, decreased blood volume. Option C, increased cardiac output. আর option D, decreased heart rate. কোন মেজর চেঞ্জেসটা ঘটায়? হ্যাঁ, increased cardiac output. কার্ডিয়াক আউটপুটটা বাড়ছে। এবার দেখো কি বলছে। Cardiac output during pregnancy increases by approximately option A 5 to 10%, option B 10 to 15%, option C 30 to 50%, option D 70 to 90%. হ্যাঁ, অপশন সি কারেক্ট, 30 থেকে 50%। তারপরে দেখো the cardiac workload is particularly increased during first trimester only, second trimester only, labor and immediately after delivery, only before pregnancy. কখন কার্ডিয়াক ওয়ার্কলোডটা বেশি বাড়ছে? ফার্স্ট ট্রাইমেস্টারে শুধু, সেকেন্ড ট্রাইমেস্টারে অনলি বলছে, নাকি লেবার অ্যান্ড ইমিডিয়েটলি আফটার ডেলিভারি, নাকি অনলি বিফোর প্রেগনেন্সি? হ্যাঁ, অপশন সি কারেক্ট, লেবার অ্যান্ড ইমিডিয়েটলি আফটার ডেলিভারি কার্ডিয়াক ওয়ার্কলোডটা আরো বেশি থাকে। তারপরে দেখো বলছে হোয়াই ডাজ কার্ডিয়াক আউটপুট ইনক্রিজ ডিউরিং প্রেগনেন্সি? কেন বাড়ছে প্রেগনেন্সিতে? আচ্ছা, অপশন এ বলছে ডিক্রিজ ব্লাড ভলিউম, অপশন বি বলছে ইনক্রিজ ভাস্কুলার রেজিস্ট্যান্স, অপশন সি বলছে ইনক্রিজ স্ট্রোক ভলিউম অ্যান্ড হার্ট রেট, আর অপশন ডি ডিক্রিজ হার্ট রেট। না, এখানে ভাস্কুলার রেজিস্ট্যান্স কমই বলেছি, ডিক্রিজ হয়। এখানে কারেক্ট আনসার হচ্ছে, না আমি মুখে বলছি, শোনো, কোশ্চেনগুলো রেডি করা নেই। আচ্ছা, ইনক্রিজ স্ট্রোক ভলিউম অ্যান্ড হার্ট রেট, ঠিক আছে। বলছে হোয়াই ডাজ কার্ডিয়াক আউটপুট ইনক্রিজেস ডিউরিং প্রেগনেন্সি? কেন কার্ডিয়াক আউটপুট ইনক্রিজেস হচ্ছে ডিউরিং প্রেগনেন্সিতে? আনসার হচ্ছে স্ট্রোক ভলিউমটা যেহেতু বাড়ছে এবং হার্ট রেট বাড়ছে, সেজন্য কার্ডিয়াক আউটপুটটাও বাড়ছে। হ্যাঁ, ইনক্রিজ স্ট্রোক ভলিউম অ্যান্ড হার্ট রেট। এবার বলছে এ প্রেগনেন্ট ওম্যান উইথ হার্ট ডিজিজ ইজ মোস্ট ভালনারেবল টু কার্ডিয়াক ফেলিওর ডিউরিং ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, লেট প্রেগনেন্সি, লেবার অ্যান্ড আর্লি পোস্টপার্টাম পিরিয়ড, আর অপশন ডি বলছে অনলি অ্যাট 12 উইকস। কখন ভালনারেবল থাকে কার্ডিয়াক ফেলিওরের জন্য? হ্যাঁ, অপশন সি কারেক্ট, লেট প্রেগনেন্সি, লেবার অ্যান্ড আর্লি পোস্টপার্টাম পিরিয়ডে বেশি ভালনারেবল টু ডেভেলপ কার্ডিয়াক ফেলিওর, ঠিক আছে। নেক্সট দেখো, হুইচ সিমটমস ইজ মোস্ট সাজেস্টিভ অফ কার্ডিয়াক ডিজিজ রাদার দ্যান নর্মাল প্রেগনেন্সি? কোন সিমটমসটা সাজেস্ট করছে যে কার্ডিয়াক ডিজিজ আছে? মাইল্ড অ্যাঙ্কেল ইডিমা, মাইল্ড ফ্যাটিক, প্যারক্সিসমাল নকটার্নাল ডিপসনিয়া, মাইল্ড ইনক্রিজ ইন হার্ট রেট। অপশন সি প্যারক্সিসমাল নকটার্নাল ডিপসনিয়া। আচ্ছা, অর্থোপনিয়া means difficulty swallowing, difficulty breathing when lying flat, difficulty walking, difficulty urinating. Option B correct, difficulty breathing when lying flat. তারপরে বলছে a pregnant woman with heart disease develop severe dyspnea. The most appropriate position is option A supine, option B Trendelenburg, অপশন সি সেমি ফাউলার্স বা ফাউলার পজিশন, অপশন ডি প্রোন পজিশন। হ্যাঁ, সেমি ফাউলার বা ফাউলার পজিশন দিতে হবে। তারপরে দেখো হুইচ ইজ আ ওয়ার্নিং সাইন অফ হার্ট ফেলিওর ইন প্রেগনেন্সি? ওয়ার্নিং সাইন কোনটা? মাইল্ড নজিয়া,
persistent dyspnea at rest, increased appetite, mild urinary frequency. অপশন বি persistent dyspnea at rest, রেস্টেও ডিপসনিয়া থাকবে। আচ্ছা, which findings suggest pulmonary edema? Dry skin, crackles on lung auscultation, bradycardia only, increased bowel sound. হ্যাঁ, যখন মানে পালমোনারি ইডিমা ডেভেলপ হয় তখন ক্র্যাকেল সাউন্ড পাওয়া যায়। স্টেথোস্কোপ দিয়ে শুনলে ক্র্যাকেল সাউন্ড পাওয়া যাবে, ঠিক আছে? ফ্লুইড থাকলে ক্র্যাকেল সাউন্ড মনে রাখবে। আচ্ছা, তারপরে বলো, দ্য মোস্ট কমন valvular lesion associated with rheumatic heart disease is aortic regurgitation, pulmonary stenosis, mitral stenosis, tricuspid regurgitation. Mitral stenosis. আচ্ছা, এবার বলো, why mitral stenosis dangerous during pregnancy? অপশন এ বলছে it causes severe bradycardia. অপশন বি increased blood volume, increases pressure across the narrowed mitral valve. অপশন সি বলছে it decreases blood volume. অপশন ডি it causes hypoglycemia. একদম তাই, অপশন বিটা কারেক্ট, ইনক্রিজ ব্লাড ভলিউম, ইনক্রিজেস প্রেশার অ্যাক্রস দ্য ন্যারোড মাইটাল ভালভ, এটাই হচ্ছে কারেক্ট। তারপরে দেখো, মেজর কমপ্লিকেশনস অফ সিভিয়ার মাইটাল স্টেনোসিস ইন প্রেগনেন্সি ইজ, অপশন এ বলছে রেনাল ফেলিওর, অপশন বি পালমোনারি এডিমা, অপশন সি হাইপোগ্লাইসেমিয়া, অপশন ডি পলিহাইড্রোমিয়াস। পালমোনারি এডিমা। আচ্ছা বলো, which investigation is most useful for assessing cardiac structure and functions during pregnancy? Option A CT scan, option B echocardiography, option C abdominal X-ray, option D mammography. হ্যাঁ, echocardiography. দেখো, the cardiac function of a pregnant woman is commonly assessed using option A Glasgow Coma Scale, option B APGAR score, option C NYHA functional classification, option D Bishop score. হ্যাঁ, অপশন সি NYHA functional classification. আচ্ছা, NYHA class 1 heart disease mean symptoms at rest, severe limitation of activity. তারপরে অপশন সি বলছে নো লিমিটেশন অফ অর্ডিনারি ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আর অপশন ডি বলছে সিমটমস উইথ মিনিমাল অ্যাক্টিভিটি। অপশন সি কারেক্ট, নো লিমিটেশন অফ অর্ডিনারি ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আচ্ছা, ক্লাস 4টা কি বলছে দেখো, নো সিমটমস, মাইল্ড লিমিটেশন, মডারেট লিমিটেশন আর সিমটমস অ্যাট রেস্ট। হ্যাঁ বলো, কি কোশ্চেন করবে বলো। হ্যাঁ, এখানে অপশন ডি কারেক্ট, সিমটমস অ্যাট রেস্ট, রেস্টেও সিমটমস দেখা যাবে। আচ্ছা, এবার বলছে হুইচ NYHA ক্লাস, ঠিক আছে তাহলে এন্ড করছি তাহলে। আচ্ছা, এটা ধরে নিচ্ছি হুইচ NYHA ক্লাস হ্যাজ দ্য গ্রেটেস্ট রিস্ক অফ maternal cardiac complications? ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4। বলো, which NYHA class has the greatest risk of maternal cardiac complication? Class 1, class 2, class 3, class 4. হ্যাঁ, অপশন ডি ক্লাস 4টা হচ্ছে সবথেকে বেশি রিস্ক আছে কার্ডিয়াক কমপ্লিকেশনের। তারপরে দেখো, in a woman with significant cardiac disease, prolonged strenuous pushing during the second stage of labor may be avoided because it
অপশন এ বলছে ডিক্রিজেস ব্লাড প্রেশার, অপশন বি ইনক্রিজেস কার্ডিয়াক ওয়ার্কলোড, অপশন সি কজেস হাইপোগ্লাইসিমিয়া, অপশন ডি প্রিভেন্টস ইউটেরাইন কন্ট্রাকশন। বলছে এখানে স্টেনাস পুশিং করা যাবে না অনেকক্ষণ ধরে, সেকেন্ড স্টেজ অফ লেবারে পুশিংটা অ্যাভয়েড করতে বলছে। কেন? এটা ব্লাড প্রেশার কমায় বলে, নাকি কার্ডিয়াক ওয়ার্কলোড বাড়িয়ে দেবে বলে, নাকি হাইপোগ্লাইসিমিয়া হবে, নাকি ইউটেরাইন কন্ট্রাকশন প্রিভেন্ট করবে? অপশন বিটা হচ্ছে কারেক্ট, কার্ডিয়াক ওয়ার্কলোডটা আরো বেড়ে যাবে, পুশিং করলে আরো হার্টের দিকে ব্লাডটা চলে যাবে, সেই জন্য কার্ডিয়াক ওয়ার্কলোডটা বেড়ে যাবে। তারপরে বলছে দ্য প্রেফার্ড মোড অফ ডেলিভারি ফর মেনি ওমেন উইথ কার্ডিয়াক ডিজিজ when there is no obstetric indications for cesarean is option A elective cesarean for all, option B vaginal delivery, option C forceps for all, option D vacuum delivery for all. ভ্যাজাইনাল ডেলিভারি। তাহলে যখন কোনো অবস্টেটিক কোনো ইন্ডিকেশন নেই ফর সিজারিয়ান সেকশন তখন ভ্যাজাইনাল ডেলিভারি করা হয়। ডিউরিং লেবার হুইচ মেজার ক্যান হেল্প রিডিউস মেটার্নাল কার্ডিয়াক ওভারলোড? অপশন এ বলছে এক্সেসিভ আইভি ফ্লুইড, অপশন বি অ্যাডিকুয়েট পেন রিলিফ, অপশন সি প্রোলং পুশিং, অপশন ডি সিভিয়ার ডিহাইড্রেশন। একদম অ্যাডিকুয়েট পেন রিলিফ করতে হবে, নাহলে কার্ডিয়াক ওভারলোড আরো বেড়ে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে হোয়াই ইজ দ্য পোস্টমর্টম পিরিয়ড ডেঞ্জারাস ফর ওমেন উইথ হার্ট ডিজিজ? অপশন এ ব্লাড ভলিউম সাডেনলি ডিসঅ্যাপিয়ার, অপশন বি অটো ট্রান্সফিউশনস ফ্রম দ্য contracting uterus increases venous return, option C heart rate always become zero, আর option D plasma volume immediately decreases to normal. হ্যাঁ, অপশন বি হচ্ছে কারেক্ট, অটো ট্রান্সফিউশনস ফ্রম দ্য কন্ট্রাক্টিং ইউটেরাস ইনক্রিজেস ভেনাস রিটার্ন। ঠিক আছে, সেই জন্য পোস্টমর্টম পিরিয়ডটা বেশি ডেঞ্জারাস। আচ্ছা, এবার দেখো, এ ওমেন উইথ হার্ট ডিজিজ ডেভেলপ সাডেন ব্রিথলেসনেস, কাফ, পিঙ্ক ফ্রদি স্পুটাম, দ্য নার্স শুড সাসপেক্ট অ্যানিমিয়া, অ্যাকিউট পালমোনারি ইডিমা, নর্মাল প্রেগনেন্সি, হাইপারেমেসিস। যদি সাডেন ব্রিথলেসনেস থাকে, কাফ থাকে, পিঙ্ক ফ্রদি স্পুটাম হয়, তাহলে নার্স কি সাসপেক্ট করবে? অ্যানিমিয়া আছে, অ্যাকিউট পালমোনারি ইডিমা ডেভেলপ হয়েছে, না নর্মাল প্রেগনেন্সি, না হাইপারেমেসিস? হ্যাঁ, অপশন বি হচ্ছে কারেক্ট, অ্যাকিউট পালমোনারি ইডিমা। Which anticoagulant is generally preferred when anticoagulation is required during pregnancy because it does not cross the placenta? বলছে ওয়ারফারিন, হেপারিন, অ্যাসপিরিন অ্যাট হাই ডোজ, আর ক্লপিডোগ্রেল। হেপারিন। ঠিক আছে, হেপারিন। তারপরে বলছে দ্য ল্যাবরেটরি টেস্ট কমনলি ইউজ টু মনিটর আনফ্র্যাকশনেটেড হেপারিন থেরাপি ইজ আইএনআর, পিটি অনলি, এপিটিটি, ব্লিডিং টাইম। হেপারিনে কোনটা দেখে? এপিটিটি দেখে। ঠিক আছে, আমি এবার তাহলে এন্ড করে দিচ্ছি, তোমাদের ক্লাস আছে। এন্ড করছি, গুড নাইট।